এই ঘটনাটা বলতে পারো আমাদেরকে এক প্রকার প্রায় কাঁদিয়ে রেখে দিয়েছিল। আমার মেয়ে হয়েছে 2018-তে, আমার ওয়াইফ করোনায় মারা গেছে বলেই বলছে যে আমার মেয়েটাকে বাঁচান। ভুবনেশ্বরের ডিলটা কমপ্লিট করে ফিরে আসার পর বলতে পারো এক কথায় যে সুমিতের জীবনে প্রায় বিভীষিকা নেমে গেছে। অভিষেক কিন্তু নিমন্ত্রিত ছিল না, তা সত্ত্বেও অভিষেক আসে, তিন্নিকে আদর করে, গিফট ফিফট দেয়, কিন্তু কিচ্ছু খায় না। না খেয়ে কিন্তু অভিষেক বেরিয়ে যায়। এটা সবাই খেয়াল করে। তিন্নি কাঁদছে, দেখছে তিন্নি মাটিতে পড়ে গেছে। কি কারণে পড়ে গেছে না, তিন্নির কেউ চুল ধরে টেনে খাট থেকে মাটিতে ফেলে দিয়েছে। ওর মেয়ের দিকে না একদম ঝুঁকে পড়ে তাকিয়ে রয়েছে। মেয়ে ঘুমাচ্ছে, টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে, যেমন ভাবে প্রত্যেকদিন ঘুমায় ওইভাবে টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে মেয়ে ঘুমাচ্ছে। আর একটা শ্যাডোই ফিগার একদম ওই খাটের পাশে দাঁড়িয়ে একদম ঝুঁকে পড়ে না, মানে মেয়েটার মুখের দিকে মুখ তাকিয়ে না, মানে ঘাড় কাত করে তাকিয়ে রয়েছে। তো উনি যখন তাকিয়েছে, দেখছে ফ্যানের মধ্যে না গলায় দড়ি বাঁধা একজন মহিলা ওইভাবে ঘুরছে, মানে মুখটা একদম ঝুঁকে গেছে নিচের দিকে। আর ফ্যানের মধ্যে যেন সে একদম বাই বাই করে ফ্যানের সঙ্গে ঘুরছে, আর আঙুল দিয়ে ইশারা করছে ঘরের কোনো একটা জায়গাতে। ওরা নিচে এসে লাইট জ্বালিয়েছে যখন, তখন দেখতে পাচ্ছে যে ঘরের যে দেওয়াল রয়েছে, ওই দেওয়াল থেকে সিলিং অব্দি না ফুটপ্রিন্ট, পায়ের ছাপ। বলার পর বলছে একটা কথা, যে আমি তোর মেয়েকে বাঁচিয়ে দেব। সুমিতকে বলছে, তার বদলে তুই আমায় কি দিবি। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের সানডে স্পেশাল হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকের যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি শেষ অবধি শুনুন এবং জানান কেমন লাগলো। ঘটনাটি বাঘা যতীন থেকে স্টার্ট করে শ্যামনগর অবধি এর বিস্তার ছিল। এরকম টাইপের ঘটনা খুব রেয়ার শুনতে পাওয়া যায় এবং এরকম বৃষ্টির দিনে এরকম ঘটনা সত্যি বিরল। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান এবং কমেন্ট করে এটাও জানান আজকের ঘটনা আমি কার সাথে রেকর্ড করছি। আপনারা কি আওয়াজটা চিনতে পারছেন? যাই হোক, আপনাদের জীবনেও যদি এরকম কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে, এরকম সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে বা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কোনো ঘটনা থাকে, আমার সাথে শেয়ার করতে পারেন। এছাড়া আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার লাইফের কোনো স্পিরিচুয়াল হেল্প বা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনের জন্য। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 6290675195। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো সূর্য, কেমন আছো? হাই কৌস্তব, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি ভাই। দেখো, বেশ কিছু কিছু সময় বিশেষ কিছু ঘটনা আসে যে ঘটনাগুলো আমাদের মনের মধ্যে একটা ইম্প্যাক্ট রেখে যায় বা একটা ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে? তুমি আজকে যে ঘটনাটা বলতে চলেছো সেই ঘটনাটাও কাইন্ড অফ সেরকমই একটা ঘটনা। ঘটনাটা কলকাতা থেকে তোমাদের শ্যামনগর অবধি এই ঘটনার ইম্প্যাক্ট পড়েছে এবং এই ঘটনার যে ভয়াবহতা, সেই ভয়াবহতাটা আমিও ফিল করতে চাই, কারণ তুমি এরকম ভাবেই আমাকে ঘটনাটা বলেছিলে। কি ঘটেছিল সূর্য, একদম শুরু থেকে আমি জানতে চাই, শেয়ার করো আমাদের সাথে। হ্যাঁ, সবার প্রথমে ঘটনাটা শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাইছি। সেটা হচ্ছে, এই যে ঘটনাটা আমি আজকে বলতে যাব, মানে তোমাকে আমি কিভাবে বোঝাবো, মানে এই ঘটনাটা বলতে পারো আমাদেরকে এক প্রকার প্রায় কাঁদিয়ে রেখে দিয়েছিল। ঠিক আছে? আর আমার বলতে কোনো লজ্জা নেই যে মানে ক্লায়েন্টের বাড়িতে খাটের পিছনের দিকে মানে আমাদের মানে লুকাতে হয়েছিল, এমন অবস্থা হয়েছে। কারণ আমরা বুঝতে পারছিলাম যে সে আসবে, কিন্তু এক্স্যাক্টলি কোন দিক থেকে আসবে আর কিভাবে আসবে আর অ্যাকচুয়ালি কে আসছে সেটাও কিন্তু তখন আমরা জানতে পারতাম না, মানে মানে জানিনি আমরা অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? তো আমি একদম শুরু থেকে শুরু করছি, ঠিক আছে? তাহলে তুমি এই ইম্প্যাক্টনেসটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমরা এটা কানেক্ট কিভাবে করেছিলাম। আমার এক বন্ধু আছে বিকাশ নামে, ওর এক সময় কিরম হয়েছিল বলতো, মানে ওই আর্থিক অনটন, কাজের ক্ষেত্রে একটু বাধা পড়া,
বাড়িতে অশান্তি এগুলো হচ্ছিল। তো বহুদিন ধরে আমাকে বলছিল যে একটুখানি গুরু ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার জন্য। তোকে আমি বলেছিলাম যে উনি তো বেসিক্যালি এখানে খুব একটা থাকে না, উনি কামাখ্যায় ওই টাইমে ছিলেন। কামাখ্যা থেকে আসার পর আমি তোকে নিয়ে যাব। তো উনি যখন কামাখ্যা থেকে ফেরে চেম্বারে, আমি বিকাশকে নিয়ে গেছিলাম। অনেকক্ষণ ধরে বিকাশ কথাবার্তা বললো, কি কি করতে হবে গুরু ভাই সব ওকে বুঝিয়ে দিল। বোঝানোর পর বললো যে আমাদের ঠাকুর ঘরে আমরা একটা মানে ওই মাতৃ প্রতিমা যে আছে ওটা উনি প্রতিস্থাপন করেছেন, তো যাওয়ার আগে একবার দেখে যেতে। তো আমি আর বিকাশ উপরে গিয়ে বসলাম, খুব সুন্দর লাগলো, কিছুক্ষণ আমরা টাইম কাটালাম ওখানে। আমরা যখন ওখান থেকে নিচে নামছি সিঁড়ি দিয়ে, মানে ওই সিঁড়িটা কিরকম তোমাকে বলছি, যে গুরু ভাইয়ের চেম্বারের পিছন দিকে একটা গেট রয়েছে, এই গেটটা খুলে আমাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। মানে আমি যদি বাইরে বেরোই আমাকে আবার চেম্বার দিয়ে বেরোতে হবে। ওকে। আমরা যখন সিঁড়ি থেকে নিচে নামছি, মানে মোটামুটি অর্ধেক সিঁড়ি নেমেছি, তখনই আমরা শুনতে পাচ্ছি যে চেম্বার থেকে একজন ভদ্রলোকের মানে পুরুষ কণ্ঠে প্রচন্ড কান্নাকাটি করছে, না আর্তনাদ করছে পুরোপুরি। আমি জাস্ট রুমে ঢুকতে যাবো, মানে চেম্বারে ঢুকতে যাবো, দেখলাম যে গুরু ভাই ঠিক আমার পাশ দিয়ে বেরোচ্ছে আর রাজাও পিছন পিছন যাচ্ছে। তো রাজাকে আমি জিজ্ঞেস করলাম, রাজা হচ্ছে গুরু ভাইয়ের একজন শিষ্য, রাজা আর গোবিন্দ, আমি আগেও বলেছি তোমাকে। তো রাজাকে আমি জিজ্ঞেস করলাম যে রাজা কি ব্যাপার, বলছে ঠিক করে তো উনি কিছু বলতে পারছে না, আর যেটুকু বলছে শুনে মনে হচ্ছে ভয়ানক কিছু ঘটে গেছে। গুরু ভাই উপরে কিছু আনতে যাচ্ছিল ওনার জন্য, তাই আমি ভিতরে ঢুকলাম। ঢুকে দেখলাম যে একজন 35-36 বছরের একজন ভদ্রলোক আর তার সঙ্গে একটা বাচ্চা মেয়ে ওরা চেম্বারে বসে রয়েছে। ভদ্রলোক পুরো মুখে হাত দিয়ে কান্নাকাটি করছে, গোবিন্দ একটা কোনায় বসে রয়েছে। আমি বিকাশকে বললাম যে তুই বাড়ি চলে যা, আমার মনে হচ্ছে একটু সময় লাগবে। তো বিকাশ বেরিয়ে গেল। আমি গোবিন্দকে বললাম যে চকলেট বা ক্যাডবেরি কিছু নিয়ে এসে দে, বাচ্চাটা এরকম ভাবে ভয় ভয় পেয়ে আসছে, মানে মুখটা দেখে বোঝা যাচ্ছে বাচ্চাটা যে মুখের একটা সাইড ফুলে গেছে, একদম মুখে একটা আতঙ্ক ভাব। আর বাবাটা না মানে কিরম, মানে বাবা পরে জানতে পেরেছি আমরা যে বাবা মেয়ে ওটা, মানে বাবাটার এমন অবস্থা, মানে ও সারাক্ষণ মনে হচ্ছে কাঁদছে, ওখানে মানে আতঙ্ক রয়েছে, মানে পিকুলিয়ার লাগছে পুরোপুরি। তো ভদ্রলোকের সামনে আমি চেয়ার নিয়ে বসলাম। চেয়ার নিয়ে বসে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি কি সমস্যা হয়েছে, আমি বুঝতে পারিনি প্রথমে কি হয়েছে। তো ওনাদেরকে না আমি ওই প্রিভিয়াস কোনো বাড়িতে কিভাবে আমরা তাদেরকে সলভ করেছিলাম, কিভাবে আমাদের মাধ্যমে তারা হেল্প পেয়েছিল, সেই ঘটনাগুলোই বলছিলাম যে আপনি যেখানে এসেছেন আপনি খালি হাতে ফিরবেন না, আপনি বলুন কি সমস্যা হয়েছে। তো ইতিমধ্যে গুরু ভাই আসে, আসার পর ওনাকে জিজ্ঞেস করে যেরকম যে আপনি প্রবলেমটা আমাদেরকে ঠিক করে বলুন। দেখো এবার প্রবলেম তুমি যদি ঠিক করে না বলো তাহলে তো সলিউশন হবে না, তোমাকে তো প্রবলেমটা বলতে হবে। তো ভদ্রলোক না মানে কিরম ভাবে বলছিল বলতো, যেরকম 2016-তে আমার বিয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে 2018-তে, আমার ওয়াইফ করোনায় মারা গেছে, বলেই বলছে যে আমার মেয়েটাকে বাঁচান। আমরা বাঁশধনির বাড়িতে থাকতাম, ওখান থেকে আমরা চলেছি শ্যামনগরে, এসে এখনো আমাদের পিছন করছে। তখন গুরু ভাই ওনাকে বললো যে আপনি না একদম ঠিক করে শুরু থেকে শুরু করুন, এইভাবে আতখাপ ছাড়া বললে কিন্তু আমরা কিছু বুঝতে পারবো না। তখন উনি আমাদের একটা ঘটনা বললো। ওনার নাম অ্যাকচুয়ালি সুমিত বোস, ঠিক আছে। তো উনি উনি বর্তমানে শ্যামনগরে রয়েছে, কিন্তু ওনার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বাঁশধনিতে। ওনার একটা বন্ধু রয়েছে নাম অভিষেক, ওনারা দুজন মিলে না একটা ওই ডেকোরেশন ক্যাটারিং এর বিজনেস চালাতো। ওকে। মানে বিভিন্ন বিয়ে বাড়িতে খাবার দাবার সাপ্লাই বলো বা ডেকোরেশন ক্যাটারিং যেমন বিজনেস হয়, ইভেন বরের গাড়ি সাজানো প্লাস গেট সাজানো, ফুলের কাজ, এভরিথিং সবকিছু করতো। খুব নাম করা ছিল ক্যাটারিংটা। তো ওরা দুজন মিলে চিন্তা করলো যে লোকে যখন আমাদের খাওয়া দাওয়া এত পছন্দ করছে, তো একটা রেস্টুরেন্ট যদি আমরা ব্রাজদনির মতো এরিয়াতে খুলি তাহলে তো মোটামুটি লোকজন আসবে, জিনিসটা ডেভেলপমেন্ট হবে না, ক্যাটারিং এর নামও বাড়বে, এর থেকে আমরা অনেকগুলো প্রজেক্টও পেতে পারবো। তো ওই চিন্তা ভাবনা করে এই যে ও একজন বন্ধু রয়েছে অভিষেক নামে, ইনার একজন আরেকটা ভালো বন্ধু ছিল, নাম ছিল বিট্টু। এ হলো মানে বাড়ির কেনা বেচা করে, বুঝতে পারছো। তো এর মাধ্যমে একটা জায়গা পাওয়া গেছিল বাঁশদনিতেই। তো ওরা ওখানে রেস্টুরেন্ট করবে বলে ঠিক করে, বিট্টুই সবকিছু ঠিকঠাক করিয়ে দেয়, ভালো এরিয়ার মধ্যে একদম প্রপার লোকেশনে। তো ওরা ওখানে না ওই ক্যাটারিং এর নাম দিয়ে একটা রেস্টুরেন্ট খোলে, আর রেস্টুরেন্টের স্টার্টার থেকে বিরিয়ানি সবকিছু পাওয়া যাবে, ঠিক আছে, মানে কিছু বাদ দেয়নি। তো প্রথম দিন থেকেই একদম বেশ জমজমাট, খুব ভালো ওদের ব্যবসা চলছে, কোনো সমস্যা নেই। তো এই যে ছেলেটা আছে সুমিত নামে, এ চিন্তা করছে যে এই রেস্টুরেন্টের বাইরে অনেকটা জায়গা ছিল, এই জায়গাটাকে যদি ওই চা সুট্টা বার টাইপের কিছু করে দেওয়া হয় তাহলে কি হবে, যে যারা মানে ইউথ যারা রয়েছে তারা এসে ভিড় জমাবে, আর ভিড় দেখবে ভিড়কে টানে। এটা ওদের বিজনেস মোটিভ ছিল, যে ভিড় তো হচ্ছে, যে আরো যদি ডেভেলপমেন্ট কিছু করা যেতে পারে, জায়গাটা সামনাসামনি ফাঁকা ফাঁকা পড়ে রয়েছে, তো যদি কিছু নতুন কিছু করা যেতে পারে, চায়ের কিছু যদি ব্যবস্থা করা যেতে পারে, চায়ের ঠেক। তো ওরকম একটা প্ল্যান করা হলো, কয়েকটা ছাতা ফাতা দিয়ে এরকম টেবিল টেবিল দিয়ে ওরা একটা মোটামুটি একটা ডেকোরেশন করে ওরা একটা চায়ের ঠেক তৈরি করলো।
তো যা ভাবা তাই কাজ, মোটামুটি ভালোই ভিড় না, খুব দারুণ ভিড় হতে আরম্ভ করলো। এরকম ভাবে ভিড় হতে আরম্ভ করলো, আর ওদের ভিতরেও মানে রেস্টুরেন্টও খুব ভালোভাবে রমরমে ভাবে চলছে। তো এরকম হতে হতে কি হয়, ওই চায়ের ঠেকেতে 4 জনের গ্রুপের একটা মেয়ে মানে মেয়েদের একটা গ্রুপ আসতে আরম্ভ করে, বুঝতে পারছো? মানে 4 জনের গ্রুপের একটা মেয়েদের গ্রুপ আসতে আরম্ভ করে, ওরা রেগুলার কাস্টমার হয়ে যায়। আচ্ছা। তো এই গ্রুপের মধ্যে না একটা মেয়ে ছিল ইপসিতা নামে। এই মেয়েটা কিন্তু এই সুমিতের সঙ্গে হঠাৎ করে অ্যাটাচড হয়ে গেছিল। এর মেয়ে মানে এই সুমিতের মেয়ে যখন এই রেস্টুরেন্টে আসতো তখন এই ইপসিতার সঙ্গে কথাবার্তা বলতো, মানে প্রায় রেগুলারই কাস্টমার, মানে এভরি ইভিনিং ওরা আসতোই। আর এদের গ্রুপটা আসতো পাটুলি থেকে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই ইপসিতা নামে মেয়েটার সাথে না এই কথা বলতে বলতে সবকিছু বলে দিয়েছিল যে 2016-তে আমার বিয়ে হয়েছে, আমার 2018-তে আমার মেয়ে হয়েছে, আর ওয়াইফ করোনাতে ডেথ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ভুগছিল উনি, ওনার নিউমোনিয়া হয়ে গেছিল ওনার ওয়াইফের, তো ওনার ওয়াইফের ডেথ হয়ে গেছে। মেয়েটা মোটামুটি সবকিছু জানতো, জেনে শুনেই কিন্তু ওর প্রতি অ্যাট্রাকশনটা আরো বেড়েছে। আর তার মধ্যে ওর বারবারন্ত ব্যবসা, এই দেখে কিন্তু মেয়েটার বাড়ির তরফ থেকে কিন্তু কোনো আপত্তি ছিল না। এইবার লাস্টের দিকে মেয়েটা কি করে, ওকে বিয়ের প্রস্তাব দেয় যে আমি সব জেনে শুনেই আমি রাজি হচ্ছি, যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি বিয়ে করতে চাইছি তোমাকে। এবার দেখো, বললেই বিয়ে করা যাবে না, কারণ এই যে ওনার মেয়েটা রয়েছে তার তো দাদু দিদা রয়েছে, মানে ওনার যে এক্স ওয়াইফ তার মা বাবার কাছ থেকে পারমিশন নেওয়ার ব্যাপার থাকে, কারণ সুমিতের মা বাবা কেউ ছিল না। ঠিক আছে, তো ওদের একটা আপত্তিকর ব্যাপার থাকতেই পারে যে আমি আবার নতুন করে বিয়ে করছি। তো ওনাদেরকে জিজ্ঞেসবাদ করে যেরকম আমরা এরকম একটা সম্পর্কের মধ্যে রয়ে গেছি, আমরা কি করা উচিত এখন। তখন ওদের তরফ থেকে কোনো আপত্তি ছিল না, বললো দেখো তোমার বয়স এখন কম, তোমার উচিত বিয়ে করা। আর তুমি যখন বলছো যে তিন্নির সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেছে ওনার মানে মেয়েটার, মানে তিন্নি হচ্ছে এর মেয়ের নাম, বুঝতে পারছো? এই ঘটনাটা অ্যাকচুয়ালি 2023 থেকে শুরু হয়, আমি তোমাকে বলতে ভুলে গেছি 2023-এর ঘটনা কিন্তু এটা। ঠিক আছে, 2021-এ রেস্টুরেন্টটা করোনার পর ওপেন হয়, আর 2023-এ কিন্তু উনি আমাদের কাছে আসে। ঠিক আছে, আর মেয়েটার সঙ্গে সম্পর্ক হয় 2022-এ, রেস্টুরেন্ট খোলার পরপরই, বুঝতে পারছো তো? তো এইবার 2022-এর ঘটনায় কিন্তু আমি তোমাকে বলছি, 23-এ কিন্তু উনি আমাদের ঘটনাটা বলছে অ্যাকচুয়ালি। তো তারপর মেয়েটার সঙ্গে ওর কিন্তু বিয়ে হয়ে যায়। এবার বিয়ে হওয়ার পর মেয়েটার প্রথমে দুটো ডিমান্ড ছিল, যে দেখো তুমি পাহাড় পর্বত যেখানে বলবে আমি তোমার সঙ্গে সেখানে চলে যাব, কিন্তু আমি কিন্তু একবার সবার ফার্স্ট পুরী যেতে চাই। ঠিক আছে, আর সেকেন্ড কথা হচ্ছে হলো যে তিন্নির 5 বছরের বার্থডে কিন্তু তোমাকে অনেক বড় করে করতে হবে, যেহেতু এদের বিয়ের অনুষ্ঠানটা সেভাবে হয়নি। ওকে। ওই জন্য বলেছিল আমার একটাই ডিমান্ড, কারণ মেয়েটাকেও খুব ভালোবাসতো সত্যি বলতে। ঠিক আছে, মানে নিজের মেয়ের মতো করে ওকে ভালোবাসতো। এটা খুব ভালো জিনিস একটা। তো হ্যাঁ, এক্স্যাক্টলি, নিজের মেয়ের মতো করে ওকে ভালোবাসতো, ওর সঙ্গে টাইম স্পেন্ড করতো। তো ছেলেটা রাজি ছিল, সুমিত রাজি ছিল যে হ্যাঁ চলো আমি তোমাকে নিয়ে যাবো, তোমার এই দুটো যখন ডিমান্ড আমি নিয়ে যাবো। তারপর থেকে কি হয়, প্রথম 6 মাস মোটামুটি বেশ নির্বিঘ্নে কেটেছে, কোনো সমস্যা নেই। তারপর থেকে সমস্যা হয় সময়ের, কারণ এই যে সুমিত ছেলেটা আছে এ না একটু বিজনেস ওরিয়েন্টেড ছিল, মানে এ চাইছিল যে বিজনেসটাকে কি করে ডেভেলপ করব, মানে ইউনিক টাইপের কিছু ডেভেলপমেন্টের জিনিস, লাইট বা কাপ ডিস বলো, বা মানে রেস্টুরেন্টটাকে সাজানোর জন্য বা বাইরে যে ওই চা সুট্টা বার যেটা বানিয়েছিল ওটাকে আরো কতটা ডেভেলপমেন্ট করা যায়, এই কারণের জন্য কিন্তু ওকে বাইরে বাইরে বেশিরভাগ সময়টা থাকতে হতো। অভিষেক ওই টাইমে দেখাশোনা করতো রেস্টুরেন্টটা পুরোপুরি, মানে অভিষেকের পুরোপুরি ডিপেন্ড ছিল। তো দেখো, নতুন বিয়ে হয়েছে, তুমি সময় কম দিচ্ছ, এটা না কোনো মেয়ে মেনে নিতে পারে না। ওকে বারবার করে বলতো যে তুমি একটু সময় নাও, অভিষেককে পাঠাও। অভিষেক তো সারাক্ষণ রেস্টুরেন্টে থাকে, কিন্তু ওর অ্যাকচুয়ালি নিজের প্রতি ভরসাটা বেশি ছিল যে আমি যেটা দেখে আনবো সেটা ইউনিক হবে, সেটা আর কেউ 4-5টা যেন লোক যেন রেস্টুরেন্ট যেন কপি করতে না পারে, এটা ওর মোটিভ ছিল। আর ডিউরিং এরকম হওয়ার সময় ভুবনেশ্বরে একটা মানে রেস্টুরেন্ট খোলারও প্ল্যান হচ্ছিল, যে ভুবনেশ্বর সাইডে একটা রেস্টুরেন্ট খুলবো। ওই ডিলের জন্য ওকে বারবার করে বাইরে যাওয়া আসা করতে হচ্ছিল। তো এই নিয়ে দুজনের মধ্যে খুব ঝামেলা হয়, স্বামী স্ত্রীর মধ্যে, সময়ের ভীষণ অভাব, কোনো দিন তো বাড়ি আসছে না এমন অবস্থা। তো এই হতে হতে যখন ওই ভুবনেশ্বরের ডিলটা উনি কনফার্ম করতে যাবে, তখন কিন্তু ইপসিতা সুমিতকে বলেছিল যে তুমি যখন ভুবনেশ্বর যাচ্ছই তাহলে আমরা পুরী যাই না, আমরা একবারে পুরী যাবো, তুমি আসার সময় ওই ডিল কমপ্লিট করবে, কতক্ষণ লাগবে, 4-5 ঘন্টা লাগবে, আমরা ওই টাইমে ওয়েট করবো, তুমি করে নিয়ে আমাদের সঙ্গে বেরিয়ে আসবে, সেইভাবে বুকিং করো। ওর একটা ডিমান্ড যেটা ছিল, কারণ অনেকদিন তো ঘুরতে যাওয়া হয়নি, বিয়ের আগে একরকমও ছিল, বিয়ের পর একটু অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে, তো সুমিতের বক্তব্য ছিল যে কাজ আর ঘুরতে যাওয়া একসাথে হয় না।
তো আমি যদি বিজনেস ডিল করতে যাই, আমি শুধু পার্টিকুলার বিজনেস ডিল করতেই যাব, আর আমি যদি ঘুরতে যাই তো আমি পার্টিকুলার ঘোরার মোটিভ নিয়েই যাব। এটা ছিল সুমিতের বক্তব্য। তো এই ঝগড়া আস্তে আস্তে না নীরবতায় মানে পরিণত হতে আরম্ভ করলো, কথা বন্ধ, কেউ কারোর দিকে অতটা কনসেন্ট্রেশন নেই, এরকম হতে চললো। দীর্ঘদিন ধরে এইভাবেই চলতে আরম্ভ করলো। তো যেদিনকে ওর ওই ডিলটা ছিল, সুমিতের যেদিনকে ছিল, সেদিনকে সুমিত বেরিয়ে যায় ভুবনেশ্বর। ভুবনেশ্বর যায়, ডিলটা কমপ্লিট করে ও ফিরে আসে। ভুবনেশ্বরের ডিলটা কমপ্লিট করে ফিরে আসার পর বলতে পারো এক কথায় যে সুমিতের জীবনে প্রায় বিভীষিকা নেমে গেছিল হঠাৎ করে। ও এসে দেখছে, হ্যাঁ বলছি সেটা আমি, ও এসে দেখছে যে বউ কিন্তু আগের মতো আর নেই, মানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মানে যেদিনকে ঢুকে সেদিন থেকে মানে কথা অতটা বলছে না, চা দিয়ে চলে যাচ্ছে যেমন বেসিক্যালি হয়। তো ও ভাবছিল যে ওকে পুরী নিয়ে যাওয়া হয়নি, একটা প্ল্যান খুব তাড়াতাড়ি আমাকে করতে হবে। সত্যি আমি মানে সংসারের থেকে অনেকটা দূর চলে গেছি, যেটা আমার উচিত হয়নি। তো বাচ্চাটাকে জিজ্ঞেস করছিল যে তিন্নি তুমি মাম্মামকে বেশি ডিস্টার্ব করোনি তো, কোনো সমস্যা হয়নি তো এই কদিনে? বলছেন না, অভিষেক আঙ্কেল আসতো, এসে রোজ আমাদেরকে পিৎজা খাইয়েছে, আমাদেরকে নিয়ে গেছে ঘুরতে, আমাকে মাম্মামের বাড়িতে রেখে ঘুরে এসেছি আমরা, আমি খুব এনজয় করেছি, আমাকে অনেক খেলনা কিনে দিয়েছে মাম্মাম। মানে ইপসিতাকেও মাম্মাম বলে ডাকতো। তখন না ওর মনে একটু ডাউট হয় যে অভিষেক আমার অপরিবর্তিতে এসেছিল এই বাড়িতে। ইপসিতাকে জিজ্ঞেস করে যে অভিষেক কেন এসেছিল এই বাড়িটা? তো ইপসিতা বলছে ওই গ্যাস সিলিন্ডারে কিছু ডিসপুট হয়েছিল, গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্যই, মানে গ্যাস সিলিন্ডার থাকে তো বাড়িতে তো এক্সট্রা, ওগুলো নিতেই এসেছিল। তো দেখো এবার ওর মনে কিন্তু একটা ডাউট অলরেডি ঢুকে গেছে, সুমিতের মনে। ও কিন্তু আর কথা বাড়ায়নি সেভাবে। এবার ডাউট যখন কারোর মনে একবার ঢুকে যাবে না, সে কিন্তু আর মন থেকে চিন্তা করবে না, সে চিন্তা করবে মাইন্ড থেকে। ও কিন্তু অভিষেককে গিয়ে বিন্দু মাত্র এসব জিনিস চার্জ করেনি, ও খালি একটুখানি অপেক্ষা করছিল যে কিছু যদি আমি বুঝতে পারি। তো একদিন কি করেছে যে অভিষেকের কাছ থেকে না ফোনটা চেয়েছে, দে ভাই একটু ফোনটা আমাকে দে, আমার একটা ক্লায়েন্ট আমার নাম্বার দেখে হয়তো ফোন তুলছে না, তোর ফোনটা একটু আমাকে দে, আমি একটু কথা বলবো। তো অভিষেক দিয়ে দিয়েছে ফোন। অভিষেকের ফোনটা নিয়ে ও কি করেছে, ও বাইরে চলে এসেছে, এসে না সোশ্যাল মিডিয়া ওপেন করেছে। ওপেন করে দেখছে যে ইপসিতার নাম্বারটা ওর ফোনে সেভ করা রয়েছে মাই লাভ দিয়ে। বুঝতে পারছো? কি দিয়ে সেভ করা রয়েছে? মাই লাভ। কি বলছো? হ্যাঁ। এইবার ওর মধ্যে যখন চ্যাটিং গুলো পড়ছে, ও চ্যাটিং গুলো পড়তে গিয়ে ওর মানে কি বলবো, ও মানে ওর স্পিচলেস হয়ে গেছে পুরোপুরি, যে আমার বউ চ্যাটিং করছে আমার খুব নিয়ারেস্ট বন্ধুর সাথে। ওর সঙ্গে সঙ্গে ওগুলো স্ক্রিনশট তুলেছে, করে ওর ফোন থেকে নিজের ফোনে শেয়ার করেছে, করে ওর ফোন থেকে আবার ইফিতাকে শেয়ার করেছে। তখন ও আর নিজেকে সামনে রাখতে পারেনি। ও বুঝে গেছে যে আমি যে মানে আমার ওয়াইফ যে নিঃসঙ্গতা, এই নিঃসঙ্গতা এই মুহূর্তে সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে অভিষেক, আর এই ভুলটা আমার দ্বারাই হয়েছে। ও এসে অভিষেককে ডাইরেক্টলি চার্জ করে পার্টনারশিপ থেকে কিন্তু ওকে সরিয়ে দেয়। যা যা তোর পার্সেন্টেজ রয়েছে আমি দিয়ে দেবো, তার থেকে বেশি দেবো, আমি আর তোর সাথে কোনো কাজ করতে চাইছি না, তুই বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি মেরেছিস। এটা ছিল ওর বক্তব্য। তো অভিষেককে রেস্টুরেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়, বাড়িতে এসে প্রচন্ড অশান্তি করে, ইভেন ওর মা বাবাকে জানানোর চেষ্টা করে, কিন্তু ইপসিতা প্রায় হাতে পায়ে ধরে নেয় যে আমি এই ভুলটা করবো না, আমি আমার মধ্যে কি হয়েছিল আমি বুঝতে পারিনি, আমি হঠাৎ করে অ্যাটাচ হয়ে গেছিলাম ওর সাথে। তো ওই মেয়েটার দিকে তাকিয়ে কিন্তু সুমিত চুপ করে গেছিল, যে না থাক ঠিক আছে, ওকে একবার চান্স দেওয়া উচিত, যেহেতু আমার ভুল, আমি হয়তো সময় দিইনি, ওই জন্য আমার বউ এটা ভুল করে ফেলেছে। এই চিন্তা ভাবনা করে কিন্তু ও অনেক কিছু চুপচাপ থেকে গেছিল প্রায়। তো এরপর কি হলো, এরপর হলো ওই মেয়েটার বার্থডে, প্রায় 1 বছর কেটে গেছে, তিন্নির বার্থডে 5 বছরের, বেশ বড় করে বাড়িতে বার্থডে হচ্ছে। অভিষেক কিন্তু নিমন্ত্রিত ছিল না, তা সত্ত্বেও অভিষেক আসে, তিন্নিকে আদর করে, গিফট ফিফট দেয়, কিন্তু কিচ্ছু খায় না, না খেয়ে কিন্তু অভিষেক বেরিয়ে যায়। এটা সবাই খেয়াল করে। সেদিনকে রাত্রিবেলাতে একটা ঘটনা ঘটে, রাত্রিবেলাতে ওরা নিজের ঘরে চলে যায়, অনুষ্ঠান কমপ্লিট হয়, অনেক রাত অব্দি অনুষ্ঠান চলে। এইবার 3টে সাড়ে 3টে নাগাদ সুমিতের হঠাৎ করে ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর সুমিত দেখছে যে ওর ওয়াইফ কিন্তু বিছানায় নেই, সারা ঘরে কোথাও নেই। তো বাইরে বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে এসে দেখছে যে ঠিক ব্যালকনির জায়গাটাতে ওর ওয়াইফ যেন কারোর সঙ্গে ফোনে কথা বলছে। ও ডাইরেক্ট চার্জ করে ফোনটা কাকে করেছে দেখে গিয়ে ঠিক অভিষেককেই ফোন করেছে। ওকে কিন্তু ব্লক করে দিয়েছিল অভিষেককে, কিন্তু এবার ডিরেক্টলি অন্য কোনো নাম্বার থেকে ফোন করছে, ফোন করে কথা বলছে। তখন আর সুমিত একদম মানতে চায় না, মানে তুমি এক্ষুনি বেরিয়ে যাও বাড়ি থেকে, তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাইছি না আমি। অ্যাকচুয়ালি দেখো, যার মনে আগুন জ্বলবে না, তুমি যতই চেষ্টা করো না কেন তুমি তাকে আটকাতে পারবে না, সে কোনো না কোনো ভাবে কানেক্ট করেই নেবে। ও যতই বলছে যে হাতে পায়ে ধরছি যে আমি থাকবো না, আমি আর এগুলো করবো না, ভুল হয়ে গেছে, তো ওর মনে তো ছিল অভিষেক। যে টাইমে ওর সঙ্গে একটা নিঃসঙ্গতা ছিল, সেই টাইমে কিন্তু অভিষেক ওর সঙ্গে কানেক্ট করে নিয়েছে অলরেডি।
তাই জন্য অভিষেককেও ভুলতে পারছিল না সামহাও। তো প্রচন্ড অশান্তি হয়, ও একদম ডাইরেক্ট বলে দেয় যে আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। সুমিত বলে দেয় যে তুমি আর চিন্তা ভাবনা কিছু করো না, আমি কালকে সকালেই তোমার বাড়িতে সবকিছু বলবো, ঠিক আছে। তো পরের দিনকে কিন্তু সুমিত না জানিয়ে রেস্টুরেন্টে চলে যায়, মানে বাড়িতে সেরকম ভাবে ওর কিছু জানায় না তখন অব্দি, মানে ও চাইছে না যে সম্পর্কটা ভেঙে যাক, ও চেষ্টা করছে এত কিছু হওয়ার পরেও যেন ও নিজের ভুলটা বুঝতে পারে আর কোনোদিনও এই কাজটা না করে। 8টা, 8:30 বাজে সন্ধ্যেবেলা সেদিনকে, মানে বাজ্যের পরের দিনে কথা বলছি কিন্তু আমি। হঠাৎ করে কিন্তু ইপসিতার ফোন থেকে সুমিতের কাছে একটা ফোন আসে। ইপসিতা ফোন করে বলে যে মেয়ে ঘরে রয়েছে একা, তুমি আসো, আমি 4-5 দিনের জন্য একটু বাপের বাড়ি যেতে চাইছি। বলেই ফোনটা কেটে দেয়, ওর কথা কিছু শোনে না। তো ওখান থেকে সুমিত চলে আসে ডাইরেক্টলি বাড়িতে। এসে দেখছে অলরেডি ও বেরিয়ে গেছে, ব্যাগ ফ্যাগ গুছিয়ে বেরিয়ে গেছে। মেয়েটা ঘরে একা টিভি দেখছে। তো মেয়েটাকে জিজ্ঞেস করলো মাম্মাম কখন বেরিয়েছে, বলছে কিছুক্ষণ হলো মাম্মাম বেরিয়েছে। তো মেয়েটার বাড়িতে ফোন করে সুমিত সবকিছু বলে দেয় যে আপনার মেয়ে এই জিনিসগুলো করছিল, আমি বলেছি কালকে ঝামেলা হয়েছে আমাদের মধ্যে, আজকে বলেছে যেরকম বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আপনাদের বাড়িতে আসতে। তো আপনাদের বাড়ি থেকে পৌঁছেছে, বলছে না এখন অব্দি পৌঁছায়নি। মোটামুটি রাত্রির 1টা হয়ে গেছে, তখন অব্দি কিন্তু মেয়েটা বাড়িতে পৌঁছায়নি। তার আগে কিন্তু অনেকবার ফোন কলস হয়েছে যে এখন অব্দি পৌঁছেছে কি পৌঁছায়। এবার ইপসিতার বাড়ি থেকে বারবার করে ফোন করছে যে না পৌঁছায়নি, কিন্তু 1টা-2টো বাজে। তখন ওরা কি করেছে, সবাই মিলে একসঙ্গে হয়ে থানায় গেছে। থানাতে গিয়ে কমপ্লেন করতে চাইছে যেরকম আমার বউ হঠাৎ করে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেছে, ওরা বাড়ি আসা কথা ছিল এখন অব্দি বাড়িতে আসেনি। ও 2-3টে বান্ধবী ছিল ওদেরকেও ফোন করেছে, ওদের বাড়িও যায়। তো ওদের সন্দেহ হচ্ছে যে অভিষেকের সাথে হয়তো কোথাও চলে গেছে। তো পুলিশ বললো দেখুন 24 ঘন্টার আগে না আমরা কোনো মিসিং ডায়েরি নিতে পারবো না, আপনারা 24 ঘন্টা ওয়েট করে আসুন, যখন বেরিয়েছে তারপর থেকে 24 ঘন্টা ওয়েট করে আসুন, তারপর আমরা দেখছি। তো বাড়িতে এসে ও খোঁজ খবর লাগায়, খোঁজ খবর লাগিয়ে জানতে পারে যে অভিষেকও কিন্তু বাড়িতে নেই। তখন ওরা বুঝতে পারে যেরকম অভিষেকের সঙ্গে হয়তো পালিয়ে গেছে। আর তো কিছু করার নেই, এইভাবে দিন কাটছে মোটামুটি। এইবার কি হয়, এই ঘটনাটা হওয়ার না ঠিক একদিন পর সন্ধেবেলার দিকে বর্ধমান থানা থেকে এই ইয়ের কাছে আমাদের সুমিতের কাছে একটা ফোন আসে। ফোন এসে বলে যেরকম আপনি ইপসিতা নামে কাউকে চেনেন? আপনি প্রথমে বলছে সুমিত বোস বলছেন, বলছে হ্যাঁ। বলছে আপনি ইপসিতা নামে কাউকে চেনেন? বলছে হ্যাঁ আমার ওয়াইফ হয়। বলছে আপনারা এখনই বর্ধমান থানায় যোগাযোগ করুন। বলছে বর্ধমান থানায়? বলছে হ্যাঁ আপনারা এখনই বর্ধমান থানায় যোগাযোগ করুন। তো এই সুমিত নামে ছেলেটা এতটা ভালো একটা ছেলে, বলছে আপনারা পেয়েছেন ওকে, ওকে কিন্তু একা রাখবেন না, কেউ যেন সঙ্গে থাকে, ঠিক আছে। ও কিন্তু আমি যদি জানতে পারি যে ও যদি জানতে পারে যে আমি আসছি তাহলে কিন্তু ও কিছু করে ফেলবে। বলছে ঠিক আছে আপনারা আসুন আমি বলছি, ঠিক আছে। তো এরা বাড়ি থেকে সবাই মিলে যায়। বাড়ি থেকে বর্ধমান থানায় যখন সবাই মিলে যায় তো পুলিশ কি করে, এদেরকে ডাইরেক্টলি কিন্তু নিয়ে যায় মর্চারিতে, মানে পোস্টমর্টম রুমে, মানে যেখানে পোস্টমর্টম রুম বলছি সরি, ওই মর্গে, বুঝতে পারছো। আচ্ছা। তো ওখানে গিয়ে দেখছে এরা যে কালো প্লাস্টিকে জড়া একটা ডেড বডি কিন্তু রাখা আছে। তার মুখ পুরো ফ্র্যাকচার, মানে কিচ্ছু নেই মুখের মধ্যে, পুরো কালো প্লাস্টিকে জড়ানো একটা ডেড বডি মেঝেতে রাখা আছে। পুলিশ বলে ওনার ব্যাগ পাওয়া গেছে, ফোনটা পাওয়া যায়নি। ব্যাগ পাওয়া গেছে, ব্যাগে ডকুমেন্টস দেখেছে, ডকুমেন্টসে আধার কার্ডে এই সুমিতের নাম্বার ছিল রেজিস্টার, বুঝতে পারছো। আর আধার কার্ডে রেজিস্টার নাম্বারটা মেনশন করা ছিল। ওই দেখে আচ্ছা। সুমিতকে কিন্তু ফোন করে, ঠিক আছে। স্বামীর নাম মেনশন ছিল প্লাস আধার কার্ডে ফোন নাম্বারটা দেখে সুমিতকে কিন্তু ফোন করে। তখন ওরা তো দেখে পুরোপুরি কান্নায় ভেঙে পড়ে পুরোপুরি, যে যে মেয়েটা এতদিন ধরে বাড়িতে ছিল সে হঠাৎ করে বেরিয়ে এভাবে চলে গেল। পুরো বাড়ির মধ্যে একদম শোকের ছায়া নেমে পড়ে, পুরো বাড়ির মধ্যে। সৎকার হয়, কাজ কারবার সবকিছু মেটে, মোটামুটি সবকিছু ঠিকঠাক ভাবেই হয়েছে। 3-4 দিন চলে গেছে, তারপর থেকে একটা প্রবলেম শুরু হলো। ফার্স্ট যে প্রবলেমটা শুরু হয় যে উনার যে মেয়ে তিন্নি আর সুমিত বাবু নিজেদের ঘরে শুয়ে রয়েছে, বাঁধতুনির ঘরে। মোটামুটি মিডনাইট হঠাৎ মানে বুঝতে পারছে যে মেয়েটা কাঁদছে, তিন্নি কাঁদছে। দেখছে তিন্নি মাটিতে পড়ে গেছে। কি কারণে পড়ে গেছে না, তিন্নির কেউ চুল ধরে টেনে খাট থেকে মাটিতে ফেলে দিয়েছে, বুঝতে পারছো। মানে তিন্নির চুলের মুঠি ধরে কেউ টেনে তাকে খাট থেকে ফেলে দিয়েছে। ও ভেবেছে, মানে সুমিত ভেবেছে তো বাচ্চাটা কোনো কারণে ঘুমের ঘরে পড়ে গেছে, হয়তো বলছে যে চুল ধরে কেউ টেনেছে। ওকে তুলে নিয়ে পাশে পুরো বালির চালি দিয়ে ঘিরে আবার শোয়ার চেষ্টা করেছে। প্রায় জড়ি ধরে শুয়ে রয়েছে, চোখ বন্ধ করে রয়েছে। হঠাৎ দেখতে পাচ্ছে কি যে মেয়েটার না পা ধরে টেনে কেউ যেন খাট থেকে ফেলে দিল হঠাৎ। এই প্রবলেম গুলো কিন্তু আগে হচ্ছিল না। এর ওয়াইফ মারা যাওয়ার পর 3 দিনের কাজ মিটে যাওয়ার পর থেকে কিন্তু এই প্রবলেমটা শুরু হলো। মানে তিন্নির পা ধরে টেনে খাট থেকে কেউ ফেলে দিল। তখনও বুঝতে পারছে যে এটা তো স্বাভাবিক কিছু হচ্ছে না, Okay. পা ধরে
পা ধরে এভাবে টেনে ফেলে দিচ্ছে। হুম। তো ও কি করেছে, ও মেয়েটাকে তুলে না কান্নাকাটি করছে, মেয়েটাকে আবার ঘুম টুম পাড়িয়ে লাইট জ্বালিয়ে দিয়েছে। এবার লাইট জ্বালানোর পর কি হয়েছে, মেয়েটার ঘুমে একটু সমস্যা হচ্ছে, চোখে আলো পড়ছে। তো লাইটটা জ্বালিয়ে জিরো ল্যাম্প, লাইটটা অফ করে জিরো ল্যাম্পটা জ্বালিয়ে ও খাটে বসে রয়েছে যে আমি জেগে থাকবো, দেখি কি হয়। ও দেখতে পাচ্ছে যে ওদের যে মানে বেডরুমের যে গেটটা রয়েছে, ওই গেটের দরজাটা খোলাই থাকে, একটা পর্দা দেওয়া থাকে, আর ফ্যানের হাওয়াতে পর্দাটা যেমন রোজ ওড়ে, আজকের দিনও সেরকম ভাবে উঠছে। তো ও দেখছে যে ঠিক ওই গেটের পাশ থেকে এমন কেউ একজন দেখছে যে তার বডি কিন্তু দেখা যাচ্ছে না, তার বডি গেটের ভিতরে রয়েছে, সে শুধু গলা থেকে মুখটা বার করে ওই গেটের পাশ থেকে যেন একভাবে দেখছে। এবার ও না ওটাতে একটু ভয় পেয়ে গেছে, ও ভাবছে চোর বা কেউ কিছু ঢোকেনি তো ঘর বাড়ির মধ্যে। ও খাট থেকে নেমেছে, মেয়ে কিন্তু ঘরেই ঘুমাচ্ছে, খাট থেকে নেমে বাইরে গেছে, বাইরে গিয়ে ডাইনিং এ লাইট ফাইট জ্বালিয়েছে, বাথরুম ফাথরুম দেখেছে, গেট যেমন বন্ধ সেরকমই বন্ধ রয়েছে। Okay. ডাইনিং এর লাইট অফ করেছে, অফ করে ঘরে এসে দেখছে যে একজন শ্যাডোই ফিগার ওর মেয়ের দিকে না একদম ঝুঁকে পড়ে তাকিয়ে রয়েছে। মেয়ে ঘুমাচ্ছে, টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে, যেমন ভাবে প্রত্যেকদিন ঘুমায় ওইভাবে টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে মেয়ে ঘুমাচ্ছে, আর একটা শ্যাডোই ফিগার একদম ওই খাটের পাশে দাঁড়িয়ে একদম ঝুঁকে পড়ে না, মানে মেয়েটার মুখের দিকে মুখ তাকিয়ে না, মানে ঘাড় কাত করে তাকিয়ে রয়েছে। ও বলছে আমি হাফ রাস্তা গিয়ে পুরো ফ্রিজ হয়ে গেছি, পুরোপুরি আমি নড়তে পারছি না, আমার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। কোনোভাবে কে শুধু বলেছে, যেই কে বলেছে সেই শ্যাডো ফিগারটা ঠিক সিলিং এর দিকে গিয়ে না হঠাৎ করে মিলিয়ে গেল। এইবারও বুঝতে পারছি যে না, এত ভুল হয় না। ওই টাইমে কি করেছে, ইপসিতার বাড়িতে ফোন লাগিয়েছে, 10 বার 12 বার করে ফোন করেছে, শ্বশুর মশাই ফোন তুলেছে, শ্বশুর মশাইকে বলছে, আর ও কাঁপছে লিটারেলি যে আমি কি দেখলাম এটা। হুম। শ্বশুর মশাই বলছে তুমি আজকে রাতটা কোনোভাবে কাটাও, কালকে আমি আসছি, আমি কথা বলছি তোমার সাথে এসে। পরের দিনকে শ্বশুর শাশুড়ি এসে নিয়ে বলছে তোমার না একটু ঘুমের প্রয়োজন আছে, বুঝতে পারছো সঙ্গীত, তোমার একটু ঘুমের প্রয়োজন আছে, আমরা আজকে থাকছি বাড়িটাতে, দরকার পড়লে আরো 2-1 দিন থাকবো, তুমি একটু ঘুমিয়ে নাও, একটু ভালো করে রিল্যাক্স করো, তারপর আবার রেস্টুরেন্টটা ওপেন করো, কারণ রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছিল প্রায়, কারণ এমন একটা দিন ওদের সাথে চলছে। তো এবার তাই হলো যে ওর শাশুড়ি যে ছিল উনি ওই তিন্নিকে নিয়ে নিচের ঘরে ঘুমাচ্ছে, শ্বশুর মশাইয়ের সঙ্গে এই সুমিত উপরে ঘরে ঘুমাচ্ছে। শ্বশুর মশাই ওকে বোঝাচ্ছে দেখো এগুলো কিছু হয় না, তোমার মনের ভুল, তুমি চিন্তা ভাবনা করছো ওকে নিয়ে কিছু, তোমার উচিতই ছিল না তখন ডেড বডি ফেস করা, আমরা নিজেরাই ফেস করতে পারছিলাম না, তুমি কি করে ফেস করবে, এই জন্য তোমার মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়েছে, কিন্তু আর কিছু করার নেই, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, এটা নিয়তি ছিল, আর ও ভুল কাজ করেছে। মেয়েটা কথা বলছে, ও ভুল কাজ করেছে, ওর শাস্তিও ভগবান ওকে দিয়েছে, যে তোমার মতো একজনকে ও ছেড়ে এখান থেকে চলে গেছে। এই কথাবার্তা চলতে চলতে কি হয়েছে, ওদের প্রায় চোখ লেগে এসেছিল, হঠাৎ শুনছে যে ওর শাশুড়ি কি করেছে, মানে হাউমাউ করে কাঁদতে কাঁদতে না নিচের ঘর থেকে উপরে চলে এসেছে, মানে মেয়ে ও নিচের ঘরে পড়ে রয়েছে, মেয়েকে নিয়ে আসেনি, উনি একা দৌড়ে চলে এসেছে উপরে, মানে চুলমুল ছেড়ে কাঁদতে কাঁদতে চলে এসেছে উপরে। সঙ্গে সঙ্গে এরা নিচে গেছে, নিচে গিয়ে ওনার শাশুড়িকে জিজ্ঞেস করছে কি হয়েছে, বলছে জামাই কোনো ভুল কথা বলছে না, বলছে আর কাঁপছে, বলছে কি হয়েছে সেটা তো বলো। বলছে মেয়ে আমার পাশে শুয়েছিল, তিনি আমার পাশে শুয়েছিল, আমি কষ্ট দেখলাম, ও হঠাৎ করে খাট থেকে পড়ে গেল, আমি ওকে তুলে মানে জাস্ট জড়িয়ে ধরে শুয়ে রয়েছি, আমি কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের পায়ের কাছটা, মানে মানে মানুষ যেখানে মাথা দিয়ে শোয়ে তার পায়ের কাছটা একদম কর্নারের দিকে একজন মহিলা মাটিতে হাঁটু গেড়ে বসে রয়েছে, আর তার কিন্তু বডি অতটা দেখা যাচ্ছে না, তার শুধু গলা থেকে মুখটা যেন, মানে তার মনে হচ্ছে, মানে ওদের হিসাবে সার্টিফিকেটটা এমন ছিল যে তার বডি থেকে গলাটা অনেকটা লম্বা। তো উনি না প্রথমে ভেবেছে এটা মনের ভুল, উনি প্রথমে সত্যি এটা ভেবেছেন এরকম কিছু হয় না, এটা মনের ভুলে হয়তো উনি যেটা শুনেছে সেটাই হয়তো উনি সাবকনসিয়াস মাইন্ডে ভাবছে। উনি আবার শোয়ার চেষ্টা করেছে, উনি চোখ বন্ধ করে শুয়ে রয়েছে, হঠাৎ দেখছে যে ফ্যানের যে স্পিড সেটা হঠাৎ করে একটু স্লো হয়ে গেছে। তো উনি চোখই বন্ধ করে রেখে দিয়েছিল যে হয়তো ভোল্টেজ ডাউন হয়েছে, দেখছে স্পিড যেন আরো কমছে। তো উনি যখন তাকিয়েছে দেখছে ফ্যানের মধ্যে না গলায় দড়ি বাঁধা একজন মহিলা ওইভাবে ঘুরছে, মানে মুখটা একদম ঝুঁকে গেছে নিচের দিকে, আর ফ্যানের মধ্যে যেন সে একদম বাই বাই করে ফ্যানের সঙ্গে ঘুরছে, আর আঙুল দিয়ে ইশারা করছে ঘরের কোনো একটা জায়গাতে। আমি তোমাকে বলছি এই রাত্রিবেলাতে আমার গায়ে, ভাই আমি তোমাকে বলছি, আমি রাত্রিবেলাতে বলছি আমার গায়ে লিটারালি কাটা দিচ্ছে। উনি যখন বলছিল তখন আমাদের অবস্থা খুব খারাপ ছিল। বলছে ফ্যানের সঙ্গে এরকম ভাবে বেঁধে রাউন্ড এন্ড রাউন্ড ফ্যানের সঙ্গে বাই বাই করে ঘুরছে, আর ওর মুখটা কিন্তু একদম নিচের দিকে ঝুঁকে গেছে মহিলার, আর ও আঙুল দিয়ে ঘরের কোনো একটা জায়গাতে কিন্তু খুব বাজেভাবে ইশারা করছে। ওইটা দেখে ওর মানে যে শাশুড়ি আছে ও থাকতে পারেনি, কারণ ওটা উনি স্পষ্ট দেখেছে। উনি বলছে আমি নিজে চাক্ষুষ প্রমাণ, যেটা আমি দেখেছি সেটা স্বাভাবিক কিছু আমি দেখিনি, বাড়ির মধ্যে কিছু সমস্যা হয়েছে। ওরা নিচে এসে লাইট জ্বালিয়েছে যখন, তখন দেখতে পাচ্ছে যে ঘরের যে দেওয়াল রয়েছে ওই দেওয়াল থেকে সিলিং অব্দি না ফুটপ্রিন্ট,
পায়ের ছাপ। আর পায়ের ছাপগুলো কিরকম, যে 3টে আঙুলের দাগ আর তার সঙ্গে হালকা একটা এস রয়েছে, যেটা কিন্তু দেওয়াল বেয়ে একদম সিলিং এর অব্দি মিশেছে। আর ওটার ফটো উনি তুলেছে, ওটা ফটো আমাদেরকে দেখাচ্ছে। আমরা মানে ফটোতে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু যে স্পট পড়েছে, যে স্পটটা পড়তে পড়তে উপরে উঠেছে কিছুটা গ্যাপ গ্যাপ দিয়ে, ওটা কিন্তু পরিষ্কার ওই ফটোর মধ্যে বোঝা যাচ্ছে। তখন ওরা ডিসাইড করে যে এরকম খড়দাতে একজন তান্ত্রিকের সঙ্গে এদের খুব ভালো রিলেশন। এর যে ইপসিতার যে বাবা ছিল, ঠিক আছে, এর খুব ভালো রিলেশন। এরা সন্দেহ করছে যে এর মেয়ে হয়তো অপঘাতে মারা যাওয়ার পরে এই জিনিসটা হচ্ছে, বুঝতে পারছো? স্বাভাবিক। হ্যাঁ, তো এরা কি করেছে, এই 3 দিন না একটা দাদা ছিল, মানে এই ভদ্রমহিলার যে শাশুড়ি রয়েছে, এনার বোনের একটা ছেলে, উনি লয়ার। উনি শুনে বলছে আমি যাবো তোমাদের সঙ্গে তান্ত্রিকের বাড়িতে। তো তান্ত্রিক কথাবার্তা বলার পর বলেছে বাড়ির থেকে একটু মাটির স্যাম্পেল নিয়ে এসো, আমি দেখতে চাই যে কি সমস্যা হচ্ছে, বাড়িতে কোনো প্রবলেম আছে কিনা। তো এরা স্যাম্পেল নিয়ে গেছেন। স্যাম্পেল নিয়ে যাওয়ার পর বলছে হ্যাঁ আপনার মেয়ে এই বাড়িটাতে বিরাজমান হয়ে রয়েছে, ও কোনো না কোনো কারণের জন্য না খুব ক্ষেপে রয়েছে, বুঝতে পারছেন? আপনারা পারলে একবার গয়া পিণ্ডদান করুন আর বাড়িতে একটা হোমযজ্ঞ করান। বলার পর বলছে একটা কথা, যে আমি তোর মেয়েকে বাঁচিয়ে দেবো, সুমিতকে বলছে, তার বদলে তুই আমায় কি দিবি। কারণ এদের না এদের ব্যাপারগুলো জেনে নিয়েছিল যে কি করেন আপনারা, ঠিক আছে, দেখছে রমরমে ব্যবসা রয়েছে, টাকা পয়সা আরামসে ঢালতে পারবে, ঠিক আছে। বলে তুই তোর মেয়েকে তো আমি বাঁচিয়ে দেবো, তার পরিপ্রেক্ষিতে তুই আমাকে কি দিবি। তো সুমিত প্রথমে তো অতটা কিছু বুঝতে পারেনি, কিন্তু এই লয়ার যে দাদা ছিল এ কিন্তু অনেকটা কিছু ক্যাচ করেছে। তো বলছে আপনি শুধু আমার মেয়েকে বাঁচান, তার বদলে যা লাগবে আমি সর্বস্ব দিতে রাজি আছি। বলছে ঠিক আছে, আমি তোকে বলে দেবো কি করতে হবে। তো বেরোনোর পর না ওর দাদা বলছে যে দেখো তুমি একে দিয়ে কাজ করাতে পারো, কিন্তু লোকটাকে না আমার ঠিক সুবিধার মনে হলো না। কারণ এই যদি ধরো তোমাকে ক্লিয়ার করেও দেয় বাড়ি থেকে, এবার একে যদি তুমি ঠিক করে পোষাতে না পারো, এই যা ডিমান্ড করবে তুমি যদি একে পোষাতে না পারো, তাহলে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু কিন্তু এই তান্ত্রিকই হবে। আমি এরকম অনেক ক্ষেত্রে দেখেছি। ঠিক এটা আছে? একদম অবভিয়াস ভাই, একদম ঠিক বলেছো। হ্যাঁ, বলছে এই পরবর্তীকালে কিন্তু এই সবচেয়ে বড় শত্রু হবে। কারণ তোর থেকে টাকা, তোমার থেকে টাকা নেওয়ার জন্য কিন্তু অনেক কিছু করবে যেগুলো তুমি বুঝতেও পারবে না, তখন তুমি কিন্তু সর্বশান্ত হয়ে যাবে পুরোপুরি। তুমি একটু হোল্ড করো, দরকার পড়লে বাড়ি চেঞ্জ করে নাও, ঠিক আছে। এরকম তো নয় যে তোমার থাকার জায়গা নেই, আমি দরকার পড়লে তুমি আমার বাড়িতে এসে থাকো, ওই ছেলেটা বলছিল। তো ওরা ওই তান্ত্রিকের সাথে কথা বলে ফিরছে, হঠাৎ দেখছে যে সুমিতের ফোনে না বিট্টুর ফোন আসছে। বিট্টু কিন্তু ওই অভিষেকের চেলা বলতে পারো, বুঝতে পারছো তো? বিট্টুর ফোন আসছে, আর ফোন করে বিট্টু বলছে, মানে খবরটা অ্যাকচুয়ালি আসছে সাইথিয়া থেকে। সাইথিয়া তুমি নিশ্চয়ই চেনো, যে তারাপীঠ যাওয়ার আগে পরে। সাইথিয়া থেকে খবর আসছে যে অভিষেক নাকি হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা। হঠাৎ করে অভিষেক রোড অ্যাক্সিডেন্টে কিন্তু মারা গেছে। তো ওর ওই টাইমে না স্টেট অফ মাইন্ড ওরকম ছিল না যে ও গিয়ে দেখা করবে। অ্যাকচুয়ালি অভিষেকের প্রতি ওর এতটা বিতৃষ্ণা চলে এসেছিল যে আজকে আমার ওয়াইফকে নিয়ে গিয়ে ও এরকম কাজ করলো, আর তার ডেড বডি দেখতে আমি যাবো, তার কোনো কিছুতে আমি যাবো না। ওর সঙ্গে সম্পর্ক শেষ, মানে সম্পর্ক শেষ, যতই ভালো বন্ধু হোক না কেন। তো কথাবার্তা বলে নিয়ে ফোন রেখে দিল। মন একটু খারাপ হয়েছিল যে ওয়াইফও মানে ওয়াইফকেও হারালো, একেও হারালো, বুঝতে পারলো যে পাপের শাস্তিও পেয়ে গেছে। ওরা বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে আসার পর মোটামুটি এরকম গন্ডগোল মোটামুটি চলছে, কিছু না কিছু বাড়ির মধ্যে হচ্ছে। ওর মা বাবা কিন্তু ওই বাড়ি ছেড়ে যায়নি, বাসধুনি থেকে বাড়ি ছেড়ে যায়নি। তো ইপসিতার বাবা বললো দেখো আমার একটা প্রপার্টি রয়েছে শ্যামনগরে, ঠিক আছে, বহুদিন ধরে ওটা পরিত্যক্ত হয়ে রয়েছে, কিন্তু খুব ভালো, ভাড়া দিতাম আগে আমরা, এখন আর ভাড়া সেভাবে দিই না। তোমরা পারলে ওখানে একবার শিফট করে যাও, আমার মনে হচ্ছে বাইরেটাতে কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে, তারপর দেখা যাবে। কলকাতা থেকে এত দূরে শিফট করলো কেন? না অ্যাকচুয়ালি বাসধুনি থেকে মানে শ্যামনগরে কিন্তু এই ইপসিতাদের একটা প্রপার্টি রয়েছে, ঠিক আছে। তো ওরা বলছে যে ওই জায়গাটা তোমরা আপাতত শিফট করো, মানে এই চত্বরে তোমরা থেকো না, ঠিক আছে, এই জায়গাটা তোমরা মানে বাসধুনি এরিয়াটাকে পুরোপুরি ছেড়ে দাও, বুঝতে পারছো? তো ও বললো যে আমার ব্যবসা তাহলে কি হবে। বলছে আপাতত তুমি কয়েকটা দিনের জন্য যাও, আমি ভালো কোনো তান্ত্রিককে দেখে ভালো করে বাড়িটাকে আগে ক্লিন করাই, ঠিক আছে, তারপর তোমরা আবার চলে এসো, দরকার পড়লে 1 মাসের জন্য অ্যাটলিস্ট যাও। এরকমই কথাবার্তা চলছে, আজ যাবো কাল যাবো এরকম করছে। তো যেদিনকে যাবে তার আগের দিনকে মোটামুটি ওরা ব্যাগটা গুছিয়ে নিয়েছে যে কালকে আমরা বেরোবো। রাত্রির মোটামুটি 8:30 9টা বাজে, ওরা 4 জনই ঘরে রয়েছে। হঠাৎ না বাড়ির বাইরে কলিং বেলে আওয়াজ, গেট নক হচ্ছে। ওরা উঠেছে, উঠে গেট খুলে সবাই শকড, সবাই এন্টায়ার ফ্যামিলি শকড। কেন না ইপসিতা ফিরে এসছে। ইপসিতে ফিরে এসছে মানে? এইবার তোমাকে বলছি, ইপসিতা ফিরে এসছে। এইবার ইপসিতা ফিরে কাঁদছে রীতিমতো, কাঁদতে কাঁদতে এসে ঘটনাটা বলছে অ্যাকচুয়াল কি ঘটনা হয়েছিল। এবার তুমি বুঝতে পারবে অনেকটা যে অ্যাকচুয়াল কি দিকে এই ঘটনাটা এগোচ্ছে। মানে আমরা প্রথম দিকে অ্যাকচুয়ালি ভাবছিলাম যে ইপসিতাই ঘুরছে, অপঘাতে মৃত্যু হয়েছে ইপসিতাই ঘুরছে, এবার ওই তান্ত্রিকও তাই বলেছিল, বুঝতে পারছো?
তো ইপসিতার যেটা মানে বক্তব্য ছিল যে এরা বহুদিন ধরে একটা প্ল্যানিং এ ছিল, মানে এই অভিষেক কিন্তু সহ্য করতে পারছিল না একে, ঠিক আছে, অভিষেক সহ্য করতে পারছিল না, কাকে তাই সহ্য করতে পারছিল না? সুমিতকে আচ্ছা। যে যেহেতু ইপসিতাকে বলছিল যে ও কিন্তু ডাউট করছে একটা, ঠিক আছে, তো ওকে বলেছিল যে দেখো আমাদের মধ্যে যে আসবে তাকে আমি সরিয়ে দেবো, অভিষেক বলেছিল। তো ইপসিতা বলেছিল তুমি কি করতে চাইছো, বলছে আমি বাইরের স্টেট থেকে শুটার হায়ার করব, ও রেস্টুরেন্টে থাকবে, শুটার আসবে, মেরে দিয়ে বেরিয়ে চলে যাবে। এটা ছিল অ্যাকচুয়াল প্ল্যান। তো ইপসিতা ওকে বলেছিল যে না এটা করো না, কারণ পরবর্তীকালে আমরা যখন একসাথে থাকবো পুলিশ কিন্তু ঠিক হিসাব মিলিয়ে নেবে যে আমরা দুজন মিলে এই কাজটা করেছি, আমরা ধরা পড়ে যাবো জিনিসটাতে, তুমি অন্য কিছু করো। বুঝে তাহলে আমি এমন কিছু করব যাতে ওর মানে জিনা হারাম হয়ে যায় পুরোপুরি। তো যেদিনকে ঝামেলাটা হয় সেদিনকে কি প্ল্যান ছিল ওদের, যে ওরা প্রথমে এখান থেকে তারাপীঠ যাবে, তারাপীঠে যাওয়ার পর বিট্টু ঠিক করবে যে ওরা ওই তারাপীঠ থেকে নেক্সট ওয়ে ফরওয়ার্ড কি হবে, বুঝতে পারছো, যে বিট্টু ঠিক, ও যেহেতু প্রপার ডিলিংস করতো, বিভিন্ন জায়গায় ওর সোর্স ছিল, ঝাড়খণ্ড, আসাম, বিভিন্ন জায়গায়, গুয়াহাটি ফুয়াহাটি, ডিব্রুগড়ে ওর ভালো সোর্স ছিল, যে ওখান থেকে ওরা শিফট করবে কোন জায়গাতে। হ্যাঁ, তো এই চিন্তা ভাবনা করে ওরা বেরোয়, ওরা ব্যান্ডেল থেকে ট্রেন ধরে, দুজন কিন্তু ডিফারেন্ট বগিতে ওঠে, ভালো করে বুঝবে এই জায়গাটা, যে দুজনা কিন্তু ডিফারেন্ট কোচে ওঠে। ওদের প্ল্যান কি ছিল যে বর্ধমানে গিয়ে আমরা মিট করব, ব্যান্ডেলে কিন্তু আমরা মিট করব না, একই ট্রেন কিন্তু ডিফারেন্ট কোচে ওরা ওঠে। এইবার যখন বর্ধমান স্টেশন আসে তখন এই ইপসিতা ফোন করে অভিষেককে, ফোন করে না অভিষেক বুঝতে পারছিল না অ্যাকচুয়াল কোন কম্পার্টমেন্টটা, নাম বলছিল, ও অসুবিধা যাতে না হয় ইপসিতা বাইরে গিয়ে দেখতে গেছিল যে অভিষেক কোথায় আছে। আর ওই টাইমে ওর ব্যাগটা চুরি হয়ে যায় স্টেশন থেকে, মানে মানে বগি থেকে ব্যাগটা ওর চুরি হয়ে যায়, বুঝতে পারছো? শুনছি, বলো। হ্যাঁ, ব্যাগটা চুরি হয়ে যায় ওর। তারপর ওরা মানে ওখান থেকে যায় হচ্ছে তারাপীঠে, তারাপীঠ যাওয়ার পর ওরা ওখানে কয়েকটা দিন স্টে করে, স্টে করার পর এই যে অভিষেক আছে এ বাইক নিয়ে বেরোয় কোনো পার্টিকুলার কারণের জন্য, বন্ধুর একটা হোটেল ছিল এখানে, ওই বন্ধুরই বাইক নিয়ে বেরোয়, আর বেরিয়ে কিন্তু ওর অ্যাক্সিডেন্টে ডেথ হয়ে যায়। তারপরে ইপসিতাকে ওর বন্ধুই হেল্প করে ফিরিয়ে দেওয়ার জন্য এখানে, তো আবার ও বাসদুনির বাড়িতে রিটার্ন ফিরে আসে। আর তারপর এসে একটা কথা বলে যে অভিষেক কিন্তু বাড়ির মধ্যে কোনো তন্ত্রক্রিয়া করেছে যাতে ওর ব্যবসা নষ্ট হয়ে যায়, কিছু একটা তন্ত্রক্রিয়া করেছে, এই পার্টিকুলার কারণের জন্য বাড়ির মধ্যে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তখন তোরা বুঝতে পারে ও আর ওর ইপসিতার সঙ্গে থাকার এক ফোঁটা বিন্দু মাত্র কোনো ইচ্ছা নেই, ও তো একদম মানে খুশি যতটা হয়ে তার থেকে বেশি রাগ করছে, ঠিক আছে, যে তুমি কি হিসাবে গেলে আমাকে ছেড়ে। তো যাই হোক, ওরা পরের দিনকে শ্যামনগর শিফট হয়ে যায়। পরের দিনকে শ্যামনগর, ইপসিতা কিন্তু যায়নি, ইপসিতার মা বাবার কাছে চলে গেছে, এরা বাবা মেয়ে জিনিসপত্র মোটামুটি নিয়ে চলে গেছে শ্যামনগরের বাড়িতে। এই শ্যামনগরের প্রপার্টিটা ইপসিতার বাবার? ইপসিতার বাবার। আচ্ছা, ঠিক আছে, শ্যামনগরে চলে যায়। এবার শ্যামনগরে গিয়ে ওরা মোটামুটি এক দুদিন কিছু সমস্যা হয়নি, 3 দিনের মাথায় কি হয়েছে, ছেলেটা শুয়ে রয়েছে, ভাবছে প্রবলেম সলভ হয়ে গেছে, ছেলেটা শুয়ে রয়েছে বাড়িতে। প্রবলেম সলভ হবে কি করে? আমি শুনছি তোমার ব্যাপারটা, বাট তার আগে বলো যে এই যে এনটিটি দেখতে পাচ্ছে, এইসব জিনিসপত্র হচ্ছে, বুঝতে পারছি কিছু ক্রিয়া হয়েছে, অভিচার হয়েছে, বাট এই নারী মূর্তিটা কে তাহলে? এটাই তো লাস্টে তোমাকে বলবো। বলো। এইবারে শ্যামনগর ওরা চলে আসে, এক দুদিন মোটামুটি খুব একটা সমস্যা হয়নি বা ওরা ফিল করেনি। 3 দিনের মাথায় আবার একটা সমস্যা হয়, সেম ভাবে মেয়েটার চুলের মুঠি ধরে খাট থেকে টান মেরে ফেলে দেয়। আবার কিন্তু সুমিতের মনে ভয় সৃষ্টি হয় যে আবার এই বাড়িতে কেন হচ্ছে, যদিও প্রেত চালান করে বা প্রেত বন্ধন করে ওই বাড়িতে হবে, এই বাড়িতে কি সমস্যা আছে। তো মেয়েকে নিয়ে জড়িয়ে ঘরের মধ্যে বসে রয়েছে, মেয়ের তো পুরো চোখ একদম ঘুমে ভেঙে যাচ্ছে বলছে, এইবার মেয়ে শুয়ে রয়েছে ওইভাবে। আবার সেকেন্ড টাইম কি করেছে, আবার এরকম চুলের মুঠি ধরে ফেলে দিয়েছে। আর তখনই না মেয়েটার কিন্তু মাথা কাছে চোট লাগে, যেটা আমি তোমাকে বললাম শুরুতে, মেয়েটার কিন্তু মুখের সাইডটা ফোলা ছিল, মেয়েটা প্রচন্ড মানে যন্ত্রণায় থাকতে পারে না। কোনো ক্রমে মেয়েটাকে নিয়ে না ও ভাবছে রাত্রিটা কাটুক, পরের দিনকে আমি যেভাবে হোক কাউকে না কাউকে অ্যারেঞ্জ করে নিয়ে আসবো। চোখ বন্ধ করে দুজন মিলে শোয়ার চেষ্টা করছে, মেয়ে তো কাঁদছে কন্টিনিউয়াসলি। হঠাৎ ও দেখতে পাচ্ছে যে দেওয়ালের মধ্যে না ঠিক শূন্যে ভেসে কে যেন খাটের উপর আসলো, এসে ঠিক আঙুল দিয়ে ওর যে শাশুড়ি যেমন দেখেছিল একটা ইশারা করছে, সেই একটা নারী মূর্তি কিন্তু সেই আঙুল দিয়ে কিন্তু একটা কোনায় ঘরের যে কোনো একটা দিকে সে কিন্তু খুব কঠোরভাবে ইশারা করছে। আর সেই দিনকে কিন্তু পুরো শেপটা দেখতে পেয়েছে, যে বডির যে শেপটা রয়েছে দেখতে পেয়েছে, যে শরীরের তুলনায় কিন্তু গলাটা অনেকটা বড়, মানে দেখে এরকম লাগছে। তো ও কি করেছে, মেয়েকে ওখান থেকে নিয়ে গেট খুলে একদম বাইরে বেরিয়ে খুব চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দেয়, কি হচ্ছে আমাদের সাথে এইগুলো, কেন হচ্ছে আমাদের সাথে এইগুলো, এইভাবে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দেয়। বাড়ির আশেপাশে যারা থাকে ওরা আওয়াজ শুনে বেরিয়ে আসে, ততক্ষণে মানে ওই সুমিত প্রায় কাঁদতে আরম্ভ করে দিয়েছে ওখানে, যে মেয়েটাকে মনে হয় আমি আর বাঁচাতে পারবো না। তো পাড়ার লোকরা কথাবার্তা বলে, সব ঘটনা শুনে
শুনে ওইখানকার একজন পাড়ার লোক এই হালি শহরের গুরু ভাইয়ের খোঁজ ওনাকে দেয়, আর উনি নেক্সট ভেরি ডে আমাদের কাছে আসে। এইবার শুরু হচ্ছে মানে মানে প্রশ্ন উঠছে অনেকগুলোই, যে যদি মানে ওরা ওই প্রপার্টিটা ছেড়ে দেয় তাহলে এই নারীর মূর্তিটা কে? প্রথমে আমরা ভাবছিলাম যে ইপসিতা, তবে আমার মাথায় যেটা চলছিল সেটা হচ্ছে যেই মহিলাকে বর্ধমানে পাওয়া গেছিল, যেটা লাবারিশ লাশ হয়ে গেছিল, যারা সৎকার এরা করেছে, সে কানেক্টেড হয়নি তো। কিন্তু সে কানেক্টেড হলে এইভাবে কেন ঘুরবে, গলায় দড়ি দিয়ে যাবে ঘুরবে, প্লাস ওরা যেখানে যাচ্ছে সেখানে চলে আসছে। আর ওখানে ওই আধার কার্ডটাই বা পেলো কোত্থেকে? আধার কার্ডটা তো ব্যাগের মধ্যে ছিল। চুরি হয়ে গেছিল সেই হিসেবে। হ্যাঁ, ব্যাগের মধ্যে প্যান কার্ড আধার কার্ড যেমন থাকে না, সব ডকুমেন্টস নিয়ে ব্যাগে করে যাচ্ছিল। ওর ব্যাগটা তো কোচের মধ্যে রেখে মানে হ্যাঁ, ফোনে আমি কথা। ওই জায়গাটা রিলেট করতে পেরেছি, একটু মিস হয়ে গেছিল। হুম হুম। এবার তুমি আমাকে এটা বলো, ঠিক আছে তুমি ফার্দার এগোও, তারপর আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, এবার ওইখানে বসে আমাদের মধ্যে এটাই ডিসকাশন চলছিল যে অ্যাকচুয়ালি তাহলে কে এটা, মানে ওর আগের ওয়াইফ আসা কোনো মানে পসিবলই না, আসলে অনেক আগেই হতে পারতো, এটা সেটা চান্সই নেই কোনো। নেক্সট হচ্ছে আমরা ইপসিতা হারলাম, ইপসিতাও নয়। তাহলে যে বডিটা সৎকার করলো সে তো নয়, কারণ ও তো যা হয়েছে হয়েছে, ঠিক আছে, কিন্তু অন্যরকম ভাবে ঘুরছে পুরোপুরি। তো তাহলে কিভাবে হবে এটা? আমরা মানে সবাই না খুব চিন্তায় পড়ে গেছিলাম জিনিসটাতে। তো গুরু ভাই বললো আপনারা একটা কাজ করুন, আপনারা আজকে আমাদের বাড়িতেই থাকুন, কালকে আপনাদের বাড়িতে আমরা যাব, তারপর আমি বাড়িটা একবার দেখি ভালো করে, তারপর না হয় যোগ্য বা যা কিছু করার আমরা করব। এই কথাবার্তাই মোটামুটি হলো, ওরা থেকে গেল ওই বাড়িতে। তো আমি তো বলছিলাম যে আমি যাব, তো বললো যে তুমি কি করে যাবে, এই গাড়ির মধ্যে তো অত লোকজন নেওয়া যাবে না, ওরা তো সুইফট ডিজায়ার, ঠিক আছে। তো আমি বললাম যে আমি গাড়িতে যাব না, আপনারা তো কাজ রাত্রে শুরু করবেন, তো আমি অফিস থেকে ডিরেক্টলি শ্যামনগরে নামবো, ওখান থেকে একটু গাইড করে নিয়ে চলে আসবেন। তো তাই হলো। মোটামুটি রাত্রে বাড়ি যখন আমি আসলাম, আসার পর আমি খালি চিন্তা করছিলাম যে কি হতে পারে। মানে অ্যাকচুয়ালি দেখো, হিসাব তো কিছু মিলছে না। ফার্স্ট অফ অল, যে এটা কি হবে, কিভাবে আমরা এটাকে সলভ করবো, অ্যাকচুয়ালি কি হচ্ছে। যদি প্রেত চালান করে বা প্রেত বন্ধন করে, তাহলে বাড়ি ছাড়লে তো আর কোনো সমস্যা নেই, যে প্রেত পিছন পিছন আসবে কি করে, এটা তো পসিবলই না। তো পরের দিনকে ওরা আগে আগে চলে গেছিল, আমি অফিস থেকে ডাইরেক্টলি গেলাম শ্যামনগরের বাড়িটাতে গিয়ে দেখলাম সবাই মোটামুটি লোকজন রয়েছে, ইপসিতাও রয়েছে, ইপসিতাকে দেখলাম আমি ওখানে। তো ওরা ঠিক করেছে যে ওরা উপরে ঘরে থাকবে, আমরা নিচের ঘরে থাকবো। গিয়ে কথাবার্তা বললাম, খাওয়া দাওয়া বাইরেই হলো। বাইরে হওয়ার পর আমি ভিতরে ঢুকলাম। বাইরেটা থেকে মানে ভিতর থেকে বলো বাইরে থেকে বলো, আমার একবারও দেখে মনে হয়নি যে বাড়িটা হন্টেড। একদম নর্মাল একটা, যেমন সাদা সিধে ছিমছাম বাড়ি, ওরকমই একটা বাড়ি। তো আমি চিন্তা করছিলাম যে কি হতে পারে, সবার মনে এটাই ডাউট যে কি হতে পারে। তো এরকমই কথাবার্তা বলছি, বলার পর এবারে রাত্রির হয়েছে, আমরা ঘরে চলে এসেছি। এইবার একটা অদ্ভুত জিনিস আমার সাথে হলো। কি হলো না, ওরা সবাই উপরে রয়েছে, ইপসিতা কিছুক্ষণ সময় কাটাতে সুমিতের সাথে, সুমিতকে বোঝানোর চেষ্টা করছি যাতে সবাই একসাথে থাকতে পারে, সবকিছু ঠিকঠাক হয়ে যায়। ইপসিতার মা বাবা কি করেছে, নিচের ঘরে নেমে আসছে। মানে অ্যাকচুয়ালি নিচের ঘরেই তো প্রবলেমটা হয়েছিল ফার্স্ট, শ্যামনগরে। তো নিচের ঘরে আমরা রয়েছি, তো নিচের ঘরে আমাদের সাথে কথাবার্তা বলছে যে এরকম কেন এগুলো হচ্ছে, এগুলো কি মানে কোনো অপঘাতে মৃত্যু হয়েছে, এরকম কিছু, এই তাই সেই কি চলে এসছে, আমরা তো কোনোদিনও দেখিনি, এরকম ডিসকাশন করছে। করতে করতে কি হলো, আমরা খাটে বসে রয়েছি, গুরুভাইয়ের সঙ্গে কথা বলছি, গুরুভাই চেয়ারে বসে রয়েছে। হঠাৎ করে কি হয়, ওনাদের দুজনের মধ্যে না ঝগড়া লেগে যায়, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, মানে ইপসিতার মা বাবা দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। কি নিয়ে ঝগড়া লাগে, যে বাইরের মেন গেট কে তালা মারবে, মানে এটা কোনো ঝগড়ার কারণই না। আর ঝগড়াটা শুরু হতে হতে না ওরা মানে খিস্তি খামারি শুরু করে দেয়, মানে স্ল্যাং দিয়ে কথা বলছে পুরোপুরি। আমরা দেখে হঠাৎ করে অবাক হয়ে যাচ্ছি যে এদেরকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, এরা এইভাবে কেন কথা বলছে। তো রাজা কি করেছে, ওই মানে সেটেলমেন্ট করতে গেছে ওদের সাথে, যে ঝগড়া করবেন না আপনারা। তো ও রাজা ওদের সাথে সেটেলমেন্ট করতে গিয়ে দেখছে যে ঝগড়া তো হচ্ছে, যেমন হচ্ছে হচ্ছে, ডাইনিং রুমের কোনার থেকে একজন ওর মুখ বাড়িয়ে দেখছে, আর সে রীতিমতো হাসছে, মানে সে এনজয় করছে ঝগড়াটা। ও দেখে না মানে ও হক চুকে গেছে হঠাৎ করে, যে বডি দেখা যাচ্ছে না, বডি অনেকটা পিছনে রয়েছে, গলাটা এরকম ভাবে বাড়িয়ে দেখতে মানে তাকিয়ে আছে ওই ঘরের দিকে। ও দেখে এসে না চুপচাপ ঘরের মধ্যে খাটের মধ্যে বসে পড়েছে। গুরু ভাই বুঝতে পেরেছে, উনি একটা জল বের করে চারিদিকে ছিটিয়েছে, ছিটানোর পর ওনারা কি নিয়ে ঝামেলা করছে ওনাদের মনে নেই। ওনারা কিছুক্ষণের জন্য পুরোপুরি গ্যাপ, যে কেন আমরা ঝগড়া করছিলাম। উপরে চলে যায় আর ওদেরকে বলে দেয় যে আমরা নিচের দিকটা না পুরোপুরি কিন্তু অন্ধকার করে দেবো, আর নিচে নামার কোনো দরকার নেই, এবার আপনারা উপরেই থাকবেন, যেভাবে হোক আমি যদি কোনো কোনো ডাকি আপনাদের তারপরে আসবেন, তার আগে কিন্তু উপর থেকে নিচে নামার আর দরকার নেই। ওরা উপরে চলে যায়, আমরা নিচের ঘরে বসে রয়েছি। তো গুরু ভাই আমাদেরকে বলছে কি যে আমি একটু কমিউনিকেশন করে চেষ্টা মানে করার চেষ্টা করি, ঠিক আছে, তোরা কিন্তু কোনো রকম কোনো ইন্টারাপশন করবি না। আমরা খাটে বসে রয়েছি, উনি কি করলো, একটা মোমবাতি জ্বেলেছে, ঘর পুরো অন্ধকার করে দিয়েছে, পুরো এন্টার নিচের জায়গাটা পুরোপুরি অন্ধকার করে দিয়েছে। একদম ঘরের কোনো একটা মোমবাতি জ্বালিয়েছে, নিয়ে মাটিতে বসেছে, বসে উনি বিড় করে একটা মন্ত্র যেভাবে পড়ে সেভাবে পড়ে উনি মানে বোঝা যাচ্ছে যে প্রেতকে আহ্বান করার জন্য কিছু করছে উনি। তো অনেকক্ষণ করার পর না উনি চোখটা খুলে বলছে কি যে সূর্য একটা কাজ করো তো, এই ঘরের মধ্যে না এই গঙ্গা জল আরো অনেক কিছু জিনিসপত্র রয়েছে, তো
তাবিজ কবজ ওনার ব্যাগের মধ্যে যেগুলো থাকে, এই পুটুলিটাকে ধরে একদম গাড়ির ডিকিতে রেখে দিয়ে আসো, ঠিক আছে? মানে ও ভিতরে আসতে পারছে না, ও চেষ্টা করছে আসার জন্য, ও কিন্তু ভিতরে আসতে পারছে না, ঠিক আছে? এইবার যাওয়ার তো কারো সাহস নেই, কারণ পুটুলি নিয়ে গিয়ে রাখতে হবে আমাদেরকে, ওই গাড়ির ডিকিতে আসতে তো হবে ওগুলো ছাড়াই। না আমি যেতে পারছি, না রাজা যেতে পারছে, গোবিন্দ যায়নি আমাদের সাথে। তো রাজা তখন বলছে যে এদের দুজনের যখন ঝামেলা হচ্ছিল না গুরু ভাই, তখন কিন্তু আমি এরকম একটা ছায়ামূর্তি দেখেছি। বলছে তুই শুধু এখন দেখেছিস, আমি ঢোকার শুরু থেকে দেখেছি। আর ও ইচ্ছা করে দেখা করতে চাইছে, এমন নয় যে ও দেখা যেতে চাইছে না, ও ইন্টেনশনালি দেখা যেতে চাইছে। পার্টিকুলার কোনো কারণ রয়েছে যার কারণের জন্য কিন্তু ও প্রচন্ড পরিমাণে রুষ্ট হয়ে আছে, আর সেটাই জানতে হবে। তো আমরা ওই পুটুলি রাখার মধ্যে সাহস সত্যি বলতে কারোর ছিল না, কারণ যেরকম ভাবে ডেসক্রিপশন গুলো আসছিল আর যেভাবে ইশারা করে দেখানো হচ্ছিল ওদের মুখ থেকে, যে ডেসক্রিপশন গুলো আমরা শুনছিলাম, যেভাবে ইশারা করে সে দেখাচ্ছে, মানে আমাদের সত্যি মানে বলতে পারো আমাদের ফেটে গেছে পুরোপুরি। তো কি ঠিক হলো যে তিনজন মিলেই যাবো, তিনজন মিলে গিয়ে রাখবো, আর তিনজন মিলে এসে ঘরে আসবো। তো তিনজন মিলেই গেলাম, তিনজন মিলে এসে ঘরে আসলাম। কারণ দেখো আমরা থাকবো, যদি গুরু ভাই একাও বেরিয়ে তাহলে তো আলটিমেট ব্যাপারটা একই হলো। তো উনি পুটলি পুটলা রেখে নিয়ে ঘরে আসলো, আমরা খাটে বসে রয়েছি। এবার কি হয়েছে যে উনি কমিউনিকেশন শুরু করেছে, খুব ভালো লেভেলের কমিউনিকেশন শুরু করেছে। মোমবাতির শিখাটা কিছুক্ষণ ধরে না নড়তে নড়তে হট করে নিভে গেল। আর যখনই নিভে গেছে না, আমাদের প্রচন্ড ভয় লেগে গেছে, মানে পুরো ঘর অন্ধকার, গেটটা খোলা, উনি মেঝেতে বসে রয়েছে, আমরা খাটে বসে রয়েছি। আমাদের এতটা পরিমাণে ভয় লাগছে যে মানে ভয়টা পার্টিকুলার কি কারণে লাগছে, যে কে আসছে সেটা তো বুঝতে পারছি না, আর এক্স্যাক্টলি কোথা দিয়ে আসবে সেটা বুঝতে পারছি না। শুধু এটুকু বুঝতে পারছি যে সে আসছে, কিন্তু কোন দিক থেকে আসছে সেটা বোঝা যাচ্ছে না। আমরা খাট থেকে নেমে খাটের নিচে বসে রয়েছি, যে যাতে মানে আমরা আমাদেরকে দেখতে না পারি, এরকম একটা ব্যাপার। অনেকক্ষণ ধরে এরকম ঘরের মধ্যে মানে উনি বসে না ওরকম মন্ত্র পাঠ করছে, অনেক চেষ্টা করছে, করতে করতে কিছুক্ষণ হলো উনি চোখ খুলে লাইটটা জ্বালালো। জ্বালিয়ে নিয়ে বলছে যে আমি বুঝে গেছি যে কি হয়েছে, সন্ধান পাওয়া গেছে। এবং উনি তো একটুখানি মজা করতে ভালো, সে বলছে চোর ধরা পড়েছে। বলছে যা ওদেরকে ফোন কর, ফোন করে সবাইকে নিচে আসতে বল, আমি সবার সাথে একটু কথা বলবো। আমি সবাইকে ফোন করা হলো, নিচে আসলো। নিচে আসার পর এবারে ওই ইপসিতাকে গুরু ভাই জিজ্ঞেস করছে যে তোমাকে যখন ও বলেছিল যে ও তন্ত্রক্রিয়া করবে, ও তোমায় কিছু আর কিছু এক্সট্রা কিছু বলেছিল? বলছে না। বলে তোমার মনে পড়ছে যে এমন কেউ আছে যে গলায় দড়ি দিয়ে মারা গেছে? তো সুমিত বলছে না, মেয়েটাও বলছে না, আমার তো এরকম তো কারোর কথা মনে পড়ছে না যে এরকম গলায় দড়ি দিয়ে কেস আছে। বলছে একটু ভেবে দেখো, তোমার হয়তো নেই, হয়তো তোমার ওই অভিষেকের কারোর কাছে ছিল। তো কিছুক্ষণ পর ও চিন্তা করে বলছে হ্যাঁ হ্যাঁ, অভিষেকের ঠিক না, বিট্টুর বাড়িতে একজন ভাড়া থাকতো, একটা মহিলা মানে মেয়ে ভাড়া থাকতো, ও মারা গেছে, তা তো 1-1.5 মাস আগে মারা গেছে। বলছে যে এই যে অভিষেক তোমার মেয়ের বার্থডেতে এসেছিল, তোমার মেয়েকে এক্স্যাক্টলি কি কি গিফট দিয়েছিল? বলছে ও পিজা খেতে ভালোবাসতো, পিজা দিয়েছিল, একটা ড্রেস দিয়েছিল, আর একটা টেডি বিয়ার দিয়েছিল। বলছে টেডি বিয়ারটা ইয়েলো কালারের তো? যে এই বলেছে না, মানে তোমায় আমি কি বলবো, আমাদের গায়ে কাটা দিচ্ছে ওইটা। আমি আচ্ছা আচ্ছা। বলছে হ্যাঁ আপনি কি করে জানলেন? বলে টেডি বিয়ারটা ওই ঘরের কোণায় রাখা আছে না? বলছে হ্যাঁ হ্যাঁ, আপনি এটা কি করে বুঝতে পারছেন? ঠিক এভাবে বলছে, কি করে বুঝতে পারছেন? বলছে এখনই বলছি। বলছে যে ওর বাবাকে, ইফতিজার বাবাকে বলছে একটা চাকু বা কাঁচি নিয়ে আসুন তো, দেখুন এখনই সবকিছু আপনারা বুঝতে পারবেন। ওর বাবা রান্নাঘর থেকে চাকু নিয়ে আসলো। টেডি বিয়ারটাকে যখন কাটছে তখন বাচ্চা মেয়েটা তিন্নি বলছে এটা কাটবে না, এটা আমার খুব প্রিয়, আমি এটাকে ছাড়া ঘুমাতে পারি না। বলছে তোমাকে আমি এর থেকে বড় কিনে দেবো, গুরু ভাই বলছে আমি তোমাকে এর থেকে বড় কিনে দেবো, আরো ভালো কিনে দেবো। যখন টেডি বিয়ারটাকে কাটতে গেছে তার আগে বলছে যে কোনোদিনও টেডি বিয়ার কেনার সময় দেখেছেন যে টেডি বিয়ারের পিঠের কাছে সেলাই করা থাকে? এই দেখুন সেলাই করা রয়েছে। বলে ওই সেলাইটা ধরেই কাটছে। তুলো ফুলো বার করার পর দেখছে যে ওই নাইলন টাইপের একটা দড়ি কিছুটা অংশ ওই টেডি বিয়ারের মধ্যে ভরা। বুঝতে পারছো? বলছে এটা বলুন তো কি, সবার দিয়ে তাকিয়ে বলছে, বলো তো আমাদেরকে, জিজ্ঞেস করো, বলো তো এটা এই কি। দড়িটা দিয়ে কটা করেছিল, সেই দড়িটা দিয়ে দিয়েছিল। এক্স্যাক্টলি ওই কারণের জন্য কিন্তু ওই বাঁশধনী থেকে এখানে অব্দি ছুটে এসেছে সে। আর ও যে ইশারা করতো, টেডি বিয়ারটার দিকে ইশারা করতো, অ্যাকচুয়ালি এই সুমিত যেটা দেখেছিল না যে ও ঝুঁকে পড়ে এইভাবে দেখছে, ও কিন্তু ওর মেয়েকে অ্যাকচুয়ালি দেখতো না, টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে শুধু বলে চুলটা ধরে টেনে ফেলে দিত বারবার করে। এবার আরো তোমাকে আমি রহস্য বলছি, আমাদের একটু কিছু বাকি রয়েছে। সেটা হচ্ছে যে এইবারে কথা হলো যে যে বিট্টুর বাড়িতে করেছে সে কেন করেছে, আর তার সঙ্গে অভিষেকের লিঙ্ক কি, এটা তো বার করতে হবে। তো এবারে গুরু ভাই বলছে যেভাবে হোক কালকে সকালের মধ্যে বিট্টুকে আমাদের এখানে চাই, বা বাঁশধনীতে চলো, সবচেয়ে বেটার হয় বাঁশধনীতে চলো, নাহলে ও পালিয়ে যাবে ওখান থেকে। সবাই মিলে পরের দিনকে আমরা ওখান থেকে গাড়িতে বুক করা হলো, আর একটা গাড়ি বুক করা হলো, সবাই মিলে আমরা ওখান থেকে বাঁশধনী আসলাম। বুঝতে পারছো? সবাই যারা ছিল ওখানে আসলো, এসে নিয়ে ওই সুমিত ফোন করলো বিট্টুকে যে তুমি একটু আসো, তোমার সঙ্গে দরকার রয়েছে। আর বিট্টু বলছে কারণ বলো, কি কারণে আমি আসবো? তখন বলছে যে তোমাদের বাড়িতে যে মেয়েটা করেছে কেন করেছে। তো এইবারে ওই লয়ার যে দাদা ছিল ও ফোনটা নিয়ে বলছে যে আমি, তুমি জানো না আমার সোর্স কতটা রয়েছে,
তুমি যদি কোথাও লোকাও সেখান থেকে তোমাকে তুলে আনার মতো ক্ষমতা আমি রাখি। তুমি যদি আজকে না আসো, আমি কিন্তু যে চার্জ লাগাবো তুমি কিন্তু ফিরতে পারবে না আর বাড়িতে, তোমাকে জেলের ঘানি টানতে হবে। বলছে না আমি আসছি, আমি এসে সব বলছি আমি এসে। তারপরে বিট্টু আসে, বিট্টুর মুখ থেকে একটা ঘটনা শোনা যায়। সেটা হলো যে বিট্টুদের বাড়িতে, মানে ওই বাড়ির পিছনে একটা প্রপার্টি ছিল, মানে বাড়ির সঙ্গে লাগানো, ধরে নাও বাড়ির পাশে ছোট একটা রাস্তা ছিল যেখানে একতলার একটা বিল্ডিং ছিল। সেখানে মা মেয়ে থাকতো দীর্ঘ 7 বছর ধরে। তো মেয়েটার মা মারা যায়। মারা যাওয়ার পর না, মেয়েটা একটা কর্পোরেট জায়গায় কাজ বাজ করতো। তো বাড়ি আসতো ঠিকঠাক টাইমে, কিন্তু শেষের দিকে মেয়েটা একটুখানি খারাপ হয়ে গেছিল। মানে বিভিন্ন লোক এসে মেয়েটাকে ছেড়ে দিয়ে যেত গাড়ি ফাড়ি করে। ঠিক আছে। তো বিট্টুর কিন্তু ওইভাবে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বিট্টুর কিন্তু এই মেয়েটার প্রতি একটা কুনজর ছিল। ঠিক আছে। বিট্টুর এই মেয়েটার প্রতি কিন্তু একটা কুনজর ছিল, মেয়েটার প্রতি একটা অন্য টার্গেট বিট্টুর হয়ে গেছিল। তো বিট্টু যেদিনকে মা বাবা ছিল না, সেদিনকে বিট্টু কি করেছে, মেন গেটে 8টার মধ্যে না তালা মেরে দিয়েছে। তালা মেরে দিয়ে ঘরে ঢুকে গেছে, যে মেয়েটা যদি আসে তাহলে ওকে ফোন করতে হবে তালা খোলার জন্য। এটাই ওর প্ল্যান ছিল। এইবার ও ঘরে শুয়ে রয়েছে, জেগে রয়েছে অনেকক্ষণ, থাকতে থাকতে না ও ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে এসে দেখে উঠে দেখছে কোনো ফোন আসেনি, তালার মতো পড়ে রয়েছে। ও কি করেছে, দাঁত ব্রাশ করতে করতে ওই মেয়েটার বাড়ি দিয়ে গেছে। বাড়ি দিয়ে গিয়ে দেখছে যে মেয়েটার কিন্তু ঘর বাইরে থেকে তালা দেওয়া নয়, ঘর বন্ধ। বাইরে একটা পেপার, যে নিউজ পেপার যে দেয়, সেই আংটার মধ্যে নিউজ পেপার রয়েছে। তার মানে ও বুঝতে পারলো যে নিউজ পেপার কিন্তু যে দিয়েছে সে আজকে দেয়নি, কারণ গেট বন্ধ ছিল, সে ঢুকতে পারে, সে আগের দিনকে দিয়েছে। ঠিক আছে। তার মানে গেট ভিতর থেকে বন্ধ, মানে ইপসিতা বলছি, মেয়েটা ভিতরেই রয়েছে। তো মেয়েটাকে ফোন করেছে, দেখছে ফোন সুইচ অফ। ও গেট নক করেছে, গেট খুলছে না। তো বাঁশ দিয়ে কি করেছে, কাঠের জানলাগুলোকে মেরে 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 জানলাটাকে ভেঙেছে। আর যে ভেঙেছে, হাত দিয়ে ঠেলে দেখছে যে মেয়েটা এরকম গলায় দড়ি দিয়ে ঝুলছে। আর বডিটা কিরকম বলতো, মানে 1-2 দিন ঝুলতে ঝুলতে না বডিটা পুরো, মানে পাটা টাচ করে গেছে বিছানার মধ্যে, মানে ফ্যানের মধ্যে গলায় দড়ি দিয়েছে। সেই বডি ঝুলতে ঝুলতে কি হয়েছে, 2 দিন ধরে ঝুলছিল বডি, ওয়েটই ছিল একটু চেহারাটা। ও কি হয়েছে, ডাউন হয়ে গেছে, বেটা পুরো ঝুঁকে পড়েছে, যেভাবে ওর মা দেখেছিল ওই ফ্যানের মধ্যে, ওইভাবে বিছানার মধ্যে কিন্তু ঝুঁকে পড়েছে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। তো ওইভাবে ঝুঁকে পড়েছে, আর ঝুঁকে পড়ে ওর কিন্তু মুখ একদম বিছানার দিকে এরকম ভাবে হয়ে রয়েছে। ও তখন দেখে প্রচন্ড ঘাবড়ে যায়, পাড়ার লোককে ডাকে, পাড়ার লোক আসে, গেট ফেট ভাঙে, পুলিশও আসে। আসার পর ওই দড়ি কেটে বডি নিয়ে চলে যাওয়া হয়। এবার যখন পুলিশ মানে পুরো রুম সার্চ করে, ওখানে একটা মেডিকেল হিস্ট্রিতে দেখা যায় যে মেয়েটার কিন্তু এইডস ছিল, HIV ছিল। বুঝতে পারছো? মেবি এই পার্টিকুলার কারণের জন্য মেয়েটা হয়তো গলায় দড়ি দিয়ে দেয়। আর গলায় দড়ি যখন দিয়েছে, যখন বডি নিয়ে গেছে, কিছুটা দড়ি তো সিলিং এ বাঁধাই ছিল ফ্যানের ওখানে। তখন অভিষেকের সাথে কিন্তু কন্ট্যাক্ট ছিল, অভিষেকও আসে যখন এই মেয়েটা মারা যায়, অভিষেকও কিন্তু আসে। অভিষেক এসে কি করে, এই যে দড়িটা যেটা রয়েছে, এই দড়িটা কিন্তু ওর কাছ থেকে চায়, কারণ ওর সঙ্গে তারাপীঠের ভালো লিঙ্ক ছিল। আর অ্যাকচুয়ালি অভিষেকের কিন্তু খার সুমিতের উপর ছিল না, অভিষেকের খার ছিল মেয়েটার উপরে। ও মেয়েটাকে শেষ করতে দিয়েছিল, তার কারণ কি, যে মেয়েটাকে শেষ করলে অভিষেক শেষ হয়ে যাবে, এই সুমিত শেষ হয়ে যাবে। কেন না, তার কারণ হচ্ছে যে এই যে দুজনের সম্পর্ক ধরিয়ে দিয়েছিল কে, এনার মেয়েটা। যে অভিষেক আঙ্কেল কিন্তু দুপুরবেলা করে বাড়িতে আসতো, পিজা খাওয়াতো, তাহলে কিন্তু এর মনে কোনো ডাউট হতো না। এর মনে কিন্তু কোনো ডাউট ছিল না। অভিষেককে ভালো বন্ধু মনে করতো, ইপসিতার ভালো বউ ছিল। কিন্তু যেহেতু এর মেয়ে এটা ডাউটটা করেছিল, এই ঘটনাটা কিন্তু ইপসিতাই বলেছিল, যে মেয়ের মুখ থেকেও শুনে ও কিন্তু আমাদের ডাউট শুরু করে দিয়েছে। ও সেদিনকেই প্ল্যান করেছিল যে কিভাবে ওর মেয়েকে মারবে, আর মেয়েকে মারলে অটোমেটিক্যালি সুমিত শেষ হয়ে যাবে, আর প্রপার্টি হোল্ডার হিসেবে পুরোপুরি ও সবকিছু টেক কেয়ার করতে পারবে। কারণ মানে আর একটা পার্টনার ডেথ হয়ে গেছে, কি করে যাবে? ঠিক আছে। আর ইপসিতা তো ওর হয়েই যাচ্ছে, মানে চারিদিকে মানে ওর প্ল্যানটা একদম সাকসেসফুল ছিল। কিন্তু ভগবানের নিয়তি দেখেছে, ওর ঠিক কিন্তু যে প্ল্যানটা করে সেই প্ল্যানটা কিছুই লাভ হলো না আলটিমেট। এইবার এর মধ্যে দেখো একটা প্রশ্ন আসতে পারে, যে সবার মনে একটা প্রশ্ন আসতে পারে, যে এত যে মানুষ মরছে, সুসাইড করছে বা অ্যাক্সিডেন্টাল ডেথ হচ্ছে, তাহলে তো এরা মানে যারা মনে করো অন্য কারোর জন্য নিজেকে মৃত্যুবরণ করছে, তারা তো নিজের বদলা নিজে নিয়ে নিতে পারে, তার জন্য থানা পুলিশ কেন? এরকম অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে। আমার মনে এসেছিল, আমি গুরু ভাইকে জিজ্ঞেস করেছিলাম, তখন উনি আমাকে বললো যে দেখো, এই যে জিনিসটা তোমরা বলো যে আমি সবার সব ক্ষেত্রে কিন্তু জিনিসটা হয় না। অ্যাকচুয়ালি প্রথমে দেখতে হয় যে সে কোন ডাইমেনশনে রয়েছে, আর সেই ডাইমেনশন তাকে আনা যাবে কিনা ফার্স্ট অফ অল। আর তাকে যদি আনা হয়, তার সঙ্গে একটা শর্ত হয়, যে তোমাকে তোমার যেটা ইচ্ছা, যেটা অসম্পূর্ণ ইচ্ছা বা মুক্তি যেটা তুমি চাও, সেটা তোমাকে আমি দেব, তার বদলে তোমার আমাকে একটা কাজ করে দিতে হবে। সেটা তুমি যদি করতে পারো, তাহলে সেক্ষেত্রে তুমি আসতে পারো, মানে তোমাকে আমি পেট চালান করে দিলাম সেটাকে। আর তুমি যদি সেটা না করতে পারো, তাহলে কিন্তু হিসাব ম্যাচ খায় না। তাই জন্য সবাই কিন্তু এই ক্ষেত্রে কানেক্ট করতে পারে না। বুঝতে পেরেছো?
আর এটাই কিন্তু অভিষেক করানো হয়েছিল, মানে তান্ত্রিকের মাধ্যমে কিন্তু এই প্রেত চালানটা এইভাবে করানো হয়েছিল। তো পরবর্তীকালে কিন্তু ওই নিয়ম কানুন মেনেই পুরোপুরি মানে বাসধুনির বাড়িতেই হোমযজ্ঞ হয়। হোমযজ্ঞ হওয়ার পর সবকিছু ওরা ক্লিয়ারেন্স করার পর এখন ওরা বর্তমানে মানে ইপসিতা আর সুমিত খুব ভালো রয়েছে, আর ওদের একটা পুত্র সন্তানও কিন্তু জন্ম হয়েছে। বুঝতে পারছো? এটাই ছিল আজকে ঘটনা। ইপসিতাকে ক্ষমা করে দিয়েছিল শেষ পর্যন্ত। আলটিমেট করতে হয়েছে, মেয়েটার দিকে তাকে আলটিমেট করতে হয়েছে। ও লাস্টের দিকে নিজে একটা রিগ্রেট ফিল করছিল যে এটা আমি ঠিক করিনি, আমি ভুল করেছি, আমার মা বাবা। মনে হয় জানো তো, আমি বুঝতে পারছি সব ব্যাপারটা, বাট যে একবার ধোকা দেয় সে কিন্তু বারবার ধোকা দেবে, এটা একটা ব্যাপার। এক্স্যাক্টলি এটা মোটিভের উপর পুরোপুরি ডিপেন্ড করে যে কার কি রকম মোটিভ রয়েছে। আচ্ছা, তোমার কি, আমি যেটা তোমাকে বললাম, তোমার কি মনে হয় যে প্রেত চালান করা বা এরকম প্রেত বন্ধন করা এটা কি প্রত্যেকের ক্ষেত্রে কি পসিবল হয়? তোমার কি মনে হয়? প্রত্যেকের ক্ষেত্রে বলতে মানে ধরো কেউ করলো বা কেউ সুসাইডিক্যাল ডেথ হলো, মানে মনে করো কেউ মনের ইচ্ছা নিয়ে মারা গেল, ধরো না, বা ধরো কেউ কারোর কারণে মারা গেল, যে আমাকে কেউ ধোকা দিয়ে দিয়েছে, আমি প্রেমে ব্যর্থ, আমি মারা গেলাম। তো সেক্ষেত্রে সে কি মানে প্রত্যেকটা ক্ষেত্রে কি প্রেত চালান বা প্রেত বন্ধন মানে পসিবল হয়? ফার্স্ট অফ অল দেখতে হবে যে সেই আত্মাটি মুক্তি পাচ্ছে কিনা, ঠিক আছে সূর্য। এবার যদি এরকম টাইপের ব্যাপার হতো না, তাহলে আমরা কেউ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারতাম না। ওকে, তুমি নিজেও জানো না তোমার জন্য কে কি করেছে। হয়তো ধরো তুমি যখন কলেজে পড়তে, তোমার জন্য একটি মেয়ে খুব পাগল ছিল, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। সে হয়তো তোমার কারণে নিজেকে শেষ করে দিয়েছে বা সেরকম, আমি জাস্ট একটা উদাহরণের জন্য বলছি। এরকম কেস কিন্তু এখনকার জেনারেশন জেনজি বেশ কিছু কিছু জায়গায় দেখা যায়, আমি দেখেছি, এরকম কেসও এসছে আমার কাছে। পয়েন্ট ইজ দ্যাট যদি সবসময় যদি তারা প্রেত হিসেবে ফিরে আসে, সেটা কিন্তু আমরা কেউ সামাল দিতে পারবো, মানুষের থেকে বেশি প্রেত হয়ে যাবে, ঠিক আছে? এক্স্যাক্টলি সব ক্ষেত্রে হয় না, দেখতে হয় যে মরণকালে নক্ষত্র কি ছিল, কোন বারে গেছে, কতটা দোষ পেয়েছে, এবং যখন সে জীবিত অবস্থায় ছিল তার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট কি বলছে। মানে ধরো লগ্ন থেকে কেতু যদি 12th হাউসে থাকে, কনসিডার করা হয় বা বলা হয় এরকমটা, এটা কেউ তো দেখতে পারবে না, বাট এই জিনিসটা শাস্ত্রে বলা রয়েছে, এটা তার মানে শেষ জন্ম, ঠিক আছে? কালচক্র থেকে মুক্ত হয়ে যাচ্ছে, মানে আর সে জন্মাবে না, ঠিক আছে? এরকম একটা ব্যাপার রয়েছে, কনসিডারেশন রয়েছে, অনেকেই মানেন। এবার তোমার যেটা প্রশ্ন, যারা যারা মারা গেছে বা যারা আত্মহত্যা করেছে বা আনন্যাচারাল ডেথ, তাদের সবাইকে কি ডেকে আনা যায়? একদমই না, সবাইকে ডেকে আনা যায় না। ঠিক, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এন্টিটি এমন রয়েছে যারা কানেক্ট করে ফেলে, আর তুমি কাকে কানেক্ট করতে চাইছো সে নাও আসতে পারে, যাকে connect করতে চাইছো, আর জায়গায় অন্য কেউ এলো, এটা পুরো চান্সের ব্যাপার, ঠিক আছে? একদম একদম একদম। দেখতে হবে যে যে মারা গেছে, যে ধরো আত্মহত্যা করে হোক বা যে কোনো অ্যাক্সিডেন্টাল কারণে হোক, অনেক ক্ষেত্রে তার পুনর্জন্ম হয়ে যেতে পারে। ঠিক ঠিক ঠিক, একদমই ঠিক। গান্ধীজি এই পুনর্জন্মের জন্য কিন্তু একটা কমিটিও তৈরি করেছিলেন, ঠিক আছে? এটা মানে ফেলে দেওয়ার মতো কথা না, শান্তি দেবী, আমি যদি খুব ভুল না করি নামটা, একদম। এবং এই যে প্রেত চালানের যে ব্যাপারটা, এখানে কিন্তু র্যান্ডম স্পিরিটস নিয়ে কাজ হয় অনেক ক্ষেত্রে, যে কানেক্ট করতে পারছে। এবার তো তুমি জানো না যে কে কে মুক্তি পেয়ে গেছে, কে মুক্তি পায়নি। একদমই ঠিক। কারণ একবারে তো প্রেত চালান করা সম্ভব, মানে আমরা ইউটিউবে যখন ঘটনা শুনি বা কোনো পডকাস্টে শুনি, মনে হয় যে খুব ইজি, গেলাম চালান করলাম, ব্যাপারটা 30-40 দিনেরও যদি প্রসেস হয়, প্রত্যেকটা দিন ম্যাটার করে এবং খুব ইন্টেন্সিফাই কাজ থাকে, ঠিক আছে? যেগুলো তোমরা বিলিভও করতে পারবে না, এমন এমন কাজ থাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি বলা হয়, মানে আমার কাছে এরকম প্রেত চালানোর কেস এসেছিল, মানে অ্যাকচুয়ালি বান মেরেছিল, ঠিক আছে? রিসেন্টলি কন্ট্যাক্ট করেছিল স্পিরিচুয়াল হেল্পের জন্য। ভাই বিশ্বাস করবে না, মানে কত কাঠখড় পুড়িয়ে, মানে এতটাই মানুষের প্রতিহিংসা বেশি, ঠিক আছে? কাঠখড় পুড়িয়ে, মানে যাই না, মানে কি কি করেছিল, এমন একটা মানে প্রেতকে চালান করা হয়েছিল বাচ্চাটির ওপর, ঠিক আছে? যে নিজের মায়ের দুধ খেতে খেতে মারা গেছিল, মানে স্পিরিটটা যেটা ছিল, ঠিক আছে, সেই স্পিরিটটা নাকি নিজের মায়ের দুধ খেতে খেতে মারা গেছে। কি বলছো? হ্যাঁ ভাই, আমি বিলিভ করতে পারি না ভাই, অনেক ক্ষেত্রে ব্যাপার স্যাপার হয়, বাট যখন আলটিমেটলি রিভিল হয় ব্যাপার স্যাপার, তখন
বিলিভ না করেও কোনো উপায় নেই, বাচ্চাটি মানে যে প্রেত ছিল সেই প্রেতটা মানে যখন জীবিত অবস্থায় ছিল মায়ের দুধ খেতে খেতে মারা গেছে, ঠিক আছে? আচ্ছা মানে কোনো একটা ভাবে দুধ খাওয়াতে খাওয়াতে মা ঘুমিয়ে পড়েছে এবং বাচ্চাটি দুধ খাচ্ছিল যখন কোনোভাবে দুধটা শ্বাসনালীতে চলে যায় বাচ্চাটি, আচ্ছা আচ্ছা সে মারা যায়। মানে কাঁচতে কাঁচতে, মানে মা উঠেছে, তারপর অনেক কিছু চেষ্টা করেছে বাঁচাবার। আর এই জিনিসটা কিভাবে বলেছে জানো, মানে কিভাবে জানা গেছে জানো? অবভিয়াসলি ভূতটা তো আমাকে এসে বলে দেয়নি বা কিছু হুম ব্যাপার হুম এরকম হুম হুম হয়নি। হুম যে হুম পজেসড হয়েছিল যে বাচ্চাটি, সে এই জিনিসটা বলছে। এবার সে হঠাৎ এরকম ডিটেলিং এ কিভাবে বলবে? এক্স্যাক্টলি, তাই তো। আর এই কেসটা কবে হয়েছিল জানো? আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি। হুম, এই কেসটা হয়েছিল এখন থেকে, মানে 2025-এর আমার কাছে এসেছিল, এটা তোমার মে মাসের কেস এটা। এই যে বাচ্চাটি মারা গেছে দুধ খেতে খেতে, এই জিনিসটা কিন্তু 48 বছর আগের কেস। 48 বছর? হ্যাঁ, আচ্ছা 48 বছর ধরে বাচ্চাটি কিন্তু মুক্তি পায়নি, বাচ্চাটির আত্মা। তারপরে গিয়ে মানে যখন এরকম ব্যাপার স্যাপার হয়, দেন তো আমি ক্লিয়ারেন্স করি বা এইসব ব্যাপার যা প্রসেস হয় সেগুলো করা হয়। মানে যখন মৃত্যু হয়ে যায় না, মৃত্যুর পরে ওই জগতের যে টাইমিং, আমাদের যে টাইমিং, হুম, গুলোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক হয়ে যায়। ঠিক 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 একদম। ওখানে সময় কিন্তু খুব স্লো রান করে, যা বোঝা যায় বা যা অ্যাজিউম করা যায়। মানে ওটা কিন্তু 48 বছর আগে মারা গেছে, সে পজেস করছে বা এরকম ভাবে কানেক্ট করছে কখন? 48 বছর পর, মৃত্যুর পর। মানে সে হয়তো মানে যে বাচ্চাটি তার বাবার বয়সের থেকেও বড়। হুম, একদমই একদমই। আমি যখন শুনেছি না ভাই, মানে আমি কেঁপে উঠেছি। আর বেহালার দিকে একটা কেস ছিল, ঠিক আছে? আচ্ছা বেহালা চৌরাস্তার দিকের একটা কেস ছিল। মানে ওই ভদ্রমহিলা, আমি আন্টি বলতাম, তিনিও আচ্ছা কানেক্ট করেছিলেন আমার সাথে। তার একটা বাচ্চা ছিল, আমি জানতাম, এবং বাচ্চাটা মানে সাবস্ক্রাইবারই হয়, ঠিক আছে? বন্ধুর মতো আচ্ছা হয়ে যায় আচ্ছা কথাবার্তা আচ্ছা। বলতে বলতে। তার মায়ের সাথে কথা হচ্ছিল, ঠিক আছে? হুম, তার মা আমার সাথে কিছু কথা, তো পার্সোনাল কথাবার্তা হয়, আমি নাম নিচ্ছি না। তার মা জানায় যে এই বাচ্চাটির আগে তার একটা বাচ্চা আগে ছিল, বাট তিনি অ্যাবর্শন করেন। ওকে, ওকে ওকে। সেই বাচ্চাটির স্পিরিট নাকি মুক্ত হয়নি, এবং যখন অ্যাবর্শন হয়েছে তারপর থেকে আস্তে আস্তে সেই বাচ্চাটা, মানে বাচ্চাটা নাকি বাড়ছে, মানে বয়সে বড় হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। এবং এখন যে ছেলেটির নাম নিচ্ছি না, না মুখে ঠিক চলে আছে। যাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। অনেকটা এই ছেলেটির মতোই দেখতে, কিন্তু যে বাচ্চাটিকে অ্যাবর্শন বা অ্যাবর্ট করা হয়েছিল সেটি মেয়ে। ওকে। আর মানে মানে নৃশংস ব্যাপারটা কোন জায়গায় জানো? ভ্রূণের তো টেস্ট করা যায় না যে ছেলে না মেয়ে, বাট এই মহিলার বা এই আন্টির হুম তোমার বাড়ির লোকজন টেস্টিং করিয়েছিল, দেখতে পেয়েছে মেয়ে, দ্যাটস ওয়াই অ্যাবর্ট করিয়েছে, মানে ইললিগালি অ্যাবর্ট করিয়েছে মানে ব্যাপার। মেয়ে বলে উনি এরা অ্যাবর্ট করেছে এটাকে? হ্যাঁ, মানে মহিলার কোনো দোষ নেই, বুঝতে পারছি। মানে পরে ডিভোর্সও নিয়ে নিয়েছে, সিঙ্গেল মাদার উনি। বাট হুম, কেন বাচ্চাটাকে মেরে দেওয়া হয়? বাচ্চাটি মেয়ে বলে। ভাই মানে আমি ভাবি সিরিয়াসলি? যে আমরা কোন মানে কোন জায়গাতে বসবাস করি। সায়েন্স এত এগিয়ে গেছে, ঠিক আছে? সমাজ লজ্জা এত ব্যাপার এটা এগিয়ে গেছে, পুরোপুরি। টেকনোলজি এত এগিয়ে গেছে, ঠিক আছে? এবার এটা শুনে অনেকে বলবে তাও আমরা এরকম মানে প্যারানর্মাল জিনিসপত্র, প্যারানর্মাল রিসার্চ, এইসব জিনিসপত্র নিয়ে কথা বলছি। অবভিয়াসলি বিশ্বাস করছে বা না করছে সেটা আলাদা জায়গা, ঠিক আছে? বাট হুম, অ্যাকচুয়ালিটি তো এটাই, আমরা এক্স্যাক্টলি। এখনো কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। মানে আমি জাস্ট ওই জিনিসটা শুনলাম, এটা বেশি দিন আগের কেস না সূর্য, এটা মানে 2000 কত হবে, মানে অ্যাবর্শনের ব্যাপারটা বলছি, এটা 2015-16 ব্যাপার। ওকে। বাচ্চাটি 10 বছর বয়স। হুম, অবভিয়াসলি মানে একটা মানে হয় না যে শুনতে শুনতে ধরো তোমার সাবস্ক্রাইবার একটা মানে বুঝতে ভালো পারছি বুঝতে সম্পর্ক পারছি। তৈরি হয়েছে, হ্যাঁ তোমার হ্যাঁ সাথে হ্যাঁ যেমন হ্যাঁ একটা ভালো হ্যাঁ। সম্পর্ক তৈরি হয়েছে, এক্স্যাক্টলি। একটা বন্ধুত্বের সম্পর্ক সেটাই। তৈরি হয়েছে। এবার এই জিনিসগুলো মেনে নেওয়া যায় না। আর আমি এইগুলো যেহেতু ফেস করে এসেছি, ঠিক আছে, হুম বা এত হুম কেস হ্যান্ডেল করে এসেছি, তুমি যখন তোমার গুরু ভাইয়ের ব্যাপারটা বললে আমি খুব ভালোভাবে রিলেট করতে পারছিলাম। তুমি মাঝখানে হ্যালো হ্যালো করছিলে, ঠিক হুম আছে? হুম হুম হুম। আমি জিনিসটা তো মাইনুটলি শুনছি, আমি ঘটনাটার মধ্যে ইনভলভ হয়ে গেছি। না দেখো, মানে আমি এই এই ঘটনাটা থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে দেখো, হুম, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা করে মনের ইচ্ছা থাকে। একদম। ঠিক আছে? এবার যে ধরো কেউ অ্যাক্সিডেন্টাল ডেথ হলো,
তার কি মনের ইচ্ছা নেই? সে তো হঠাৎ করে মারা গেল, সে কিছুক্ষণের জন্য বুঝতে পারবে না যে তার শরীর থেকে আত্মা বেরিয়ে এসছে, ঠিক আছে? বা যে ধরো সুসাইড করলো, তার সে সুসাইড কেন করলো? তার তো জীবনের সব রাস্তা বন্ধ হয়ে গেছিল, সে পার্টিকুলার রিজনের জন্য সে সুসাইড করেছে, মানে তার কাছে কোনো দিক সে পায়নি। আর করা কিন্তু দেখো মুখের কথা নয়, কিন্তু যে করবে না, এর একটা নিয়ম আছে। এ দেখবে 72 ঘন্টা আগে থেকে কিন্তু চিন্তা করতে আরম্ভ করে দেয়। আর যেটা মানে স্টাডি কেস তোমাকে বলছি আমি, মানে এটা আমার শোনা কথা, যে যারা নাকি করে তারা নাকি একটু মানুষের দিক থেকে একটু আলাদা হয়ে যায়, আর ঘুমটা তাদের একটু অতিরিক্ত হয়ে যায়, এটা একটা লক্ষণ। আর ঘুমায় তারা কেন? তারা অ্যাকচুয়ালি প্ল্যান করতে আরম্ভ করে এই জিনিসটাতে। অনেকে বলে তবে হিট অফ দ্য মোমেন্টে করে নিল, হিট অফ দ্য মোমেন্টে হয় না। তার মাথায় অনেকদিন ধরে এই জিনিসটা একটা লুপ্ত ভাবে ছিল সাবকনসিয়াস মাইন্ডে, যদি আমার সাথে এটা হয় তাহলে আমি এটা করবো, তারপরে গিয়ে সুসাইড হয়। প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছা বাসনা থাকে, সেই ইচ্ছা বাসনাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এই প্রেত চালান করা হয়, বা তুমি যদি বলতে পারো প্রেত বন্ধন, এগুলো কিন্তু করানো হয় যে শর্তের মাধ্যমে, যেটা তোমাকে বললাম। চালানোর পেট বন্ধন কমপ্লিটলি ডিফারেন্ট, আলাদা আলাদা, হ্যাঁ। মানে এরকম টাইপের ক্রিয়াগুলো করা হয়, রাইট? হ্যাঁ, এরকম টাইপের ক্রিয়াগুলো করা হয়, ওটাই বললাম, বুঝতে পারছো? মানে আবারও একটা মারাত্মক ঘটনা শুনলাম সূর্য তোমার থেকে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কৌস্তবের আড্ডাতে দেখা হচ্ছে তোমার সাথে, ঠিক আছে? ওকে। অ্যান্ড তোমার অনেক ঘটনা রয়েছে যেগুলো আমি আনতে চাই। কিউরিও ফাইটে যারা দেখছেন শুনছেন তারা জানাবেন সূর্যর আরো ঘটনা আপনারা জানতে চান কিনা। ইভেন আমি আমার কেস স্টাডির নাম্বার 1টা এখনো পাবলিশ করেছি। আপনারা যদি আমার কেস স্টাডি আরো জানতে চান, কিউরিও ফাইটের কেস স্টাডি আরো জানতে চান, সেটাও কমেন্ট করে জানান। কি সূর্য, ইন্টারেস্টেড তুমি কেস স্টাডি গুলো জানার জন্য? ডেফিনেটলি সবাই ইন্টারেস্টেড, শুধু আমি না, প্রত্যেকে ইন্টারেস্টেড। কারণ তুমি আমার বাড়িতে যতবার এসছো তুমি কেস স্টাডি নিয়ে অনেকবার মেনশন আমি তো তোমার বাড়িতে চাই পার্টিকুলার কেস স্টাডি গুলো শোনার জন্য, আমার এত ইন্টারেস্ট লাগে। এগুলো আমরা আপলোড করতে পারি না, বাট মানে আপলোড করি না, বাট তোমার সাথে যখন আলোচনা হয়েছে তখন তো কথায় কথায় অনেক কিছুই তোমাকে জানিয়েছি। একদম ঠিক আছে, মানুষজন যদি কেস স্টাডি জানতে চায় ডেফিনেটলি জানাবো। কারণ কিছু কারণে আমি এত বছর ধরে এই ব্যাপারগুলো আনিনি। আমি আগেও হিন্টস দিয়েছি যে এগুলো এতটাই খতরনাক বা এগুলো এতটাই মানে গ্রাফিক হয়ে ওঠে মাঝে মধ্যে, এগুলো শেয়ার করা যায় না অনলাইন প্ল্যাটফর্মে। ঠিক। আর অনেকে গোপনীয়তা রক্ষার জন্য শেয়ার করতে দিতে চায়ও না, এরকম বিভিন্ন কেস আমিও দেখেছি যে না, বাড়ি ভিডিও করলে শেয়ার করা যাবে না, হয় এই জিনিসগুলোকে, এরকম আমার বাড়ি বদনাম হয়ে যাবে। দ্যাটস ওয়াই মানে অডিও প্ল্যাটফর্মেই আমরা এই জিনিসটাকে মেনলি নিয়ে আসি, হ্যাঁ এক্স্যাক্টলি, যাতে কারোর কোনো প্রবলেম না থাকে, নাম রিভিল করে না করে। ঠিক। ঠিক আছে সূর্য, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, এসো তুমি, এন্ড কৌস্তবের আড্ডাতেও দেখা হচ্ছে। একদম। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। কিউরিও ফাইটে আপনারা কি ধরনের ঘটনা আরও জানতে চান সেটাও আমাকে জানাবেন। আর হ্যাঁ, আজকের এই এপিসোড কোথা থেকে দেখলেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারাও যদি আপনার লাইফে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, অথবা আমার সাথে কোনো ঘটনা শেয়ার করতে চান, সেই ক্ষেত্রে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।